লাইট ক্যামেরা অ্যাকশন। এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যতই বন্ধুর। আজ আমাদের এই ভিডিওতে আমরা প্রবাবিলিটির এক্সারসাইজ 1A থেকে টপ 10 কোশ্চেন সলভ করব এবং সেগুলোর মাধ্যমে বুঝবো যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন থাকে। তো চলো আমরা উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিওটা শুরু করি। প্রথম কোশ্চেনটা এখানে বলেছে, ইফ পি অফ এ ইজ ইকুয়াল টু 3/7 অ্যান্ড পি অফ বি ইজ ইকুয়াল টু 4/7 অ্যান্ড পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2/9, দেন হোয়াট উইল বি দ্য পি অফ এ উইথ রেসপেক্ট টু বি। আচ্ছা, এখানে এই প্রশ্নটা এটা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে দিয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদের আগের দিন কি শিখিয়েছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি পড়াতে গিয়ে, যে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ফর্মুলা কি হয়, প্রথমটা টু দ্বিতীয়টা উইথ রেসপেক্ট টু প্রথমটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা পি অফ এ ইন্টারসেকশন বিটাকে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আবার এটার মানে এটাও হয় পি অফ বি এ বি বাই এ, এখানে হবে হ্যাঁ এ বাই বি, ঠিক আছে ঠিক আছে। দেখো এর ফর্মুলা দুটো হয়, ঠিক আছে, কারণ ইন্টারসেকশন মানে কি, পি অফ এ ইন্টারসেকশন বি যা হয় পি অফ বি ইন্টারসেকশন এ সেমই তো হয়, তাই না, সেটের প্রপার্টি। এনিওয়েজ দেখো, তো এবার আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব। আমার বেসিক্যালি কি কি লাগবে, পি অফ এ বাই বি, তাহলে আমাদের কোন ফর্মুলাটা নেব, এই ফর্মুলাটা নেব, ঠিক আছে। তো চলো, আচ্ছা পি অফ আমরা লিখে নিচ্ছি, ওকে, সলিউশন পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কি হবে, পিবি লিখতে পারি ইন্টু পি অফ এ বাই বি লিখতে পারি, ওকে। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, পি অফ এ বাই বি, এটার ভ্যালু কি হয়ে যাবে, এটা এদিকে থাক, এটাকে নিয়ে চলে আসছি এদিকে, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি, রাইট। একদম ইজি পাতি ফর্মুলা বেসিসে অঙ্ক। কেন করাচ্ছি অঙ্কগুলো, এটা ইজি অঙ্ক, পরীক্ষা নাও দিতে পারে। কেন করাচ্ছি, কারণ অনেকদিন আমাদের গ্যাপ ছিল, তো হয়তো ফর্মুলা অনেকে ভুলে গিয়ে থাকে, তাই প্রথমেই রিকল করিয়ে দিলাম ফর্মুলাটা এই অঙ্কটা করার মাধ্যমে, ওকে। তো চলো, পি অফ এ ইন্টারসেকশন বি কত দিয়েছে এখানে, 2/9 ডিভাইডেড বাই পি অফ বি, পি অফ বি হচ্ছে 4/7, ওকে। সো 4/7 দ্যাট উইল বি ইকুয়াল টু 2/9 ইন্টু 4, উপরে হচ্ছে 7, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 2 2 4, দ্যাট ইজ 7/18, তাই তো। 7/18 কোথায় আছে, 7/18, ওকে। তো হয়ে গেল, ইজি অঙ্ক, বেশি কিছু নেই এখানে। আচ্ছা, আরেকটা অঙ্ক, এটা একটুখানি কঠিন হতে পারে। আর নাম্বার ইজ চুজেন randomly from first 11 natural number, find the probability of the number will be even, মানে নাম্বারটা যে ইভেন হবে সেটার প্রবাবিলিটি বের করো। বাংলায় যদি আমি বলি খুবই সহজ, একটি সংখ্যাকে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে বা যথেচ্ছভাবে তোলা হলো এবং নাম্বারটা যে জোড় সংখ্যা হবে তার সম্ভাবনা নির্ণয় করো, ওকে। আমার ভিডিও সবসময় বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো বোর্ডের জন্যই হয়, তাই জন্য আমি ইংলিশে কোশ্চেনটা লিখি এবং বাংলা এক্সপ্লেন করে দিই, ঠিক আছে। চলো, যদিও এই কোশ্চেনটা আমি বাংলাতেই নিয়েছি, সেখান থেকে আমার মতো করে ট্রান্সলেট করে এখানে লিখেছি, হ্যাঁ হয়তো গ্রামাটিক্যালি অনেক ভুল আছে, এনিওয়েজ কোশ্চেনটা বুঝলেই হবে। তো আমরা কি করব, এই ধরনের অঙ্ক করার সময় যখনই বলবে না এই চুজেন র্যান্ডামলি, খুব ভালো করে দেখো, আমরা কম্বিনেশন শিখেছিলাম, ঠিক আছে, কম্বিনেশন বা সমবায়, সেখানে একটা ফর্মুলা ছিল যে এনখানা বস্তু থেকে র্যান্ডমলি আরখানা বস্তু নির্বাচন করার উপায়, ঠিক আছে। এনখানা বস্তু থেকে আরখানা বস্তু নির্বাচন করার উপায় হচ্ছে এনসিআর, ঠিক আছে। এটা আমরা শিখেছিলাম কম্বিনেশনে, ওকে, বেশ ভালো কথা। এবার এখান থেকে এর ফর্মুলাটা একটা ছিল, ভালো করে মনে করে দেখো, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওকে। ব্যাস, তো এই জিনিসটা আমরা এখানে লাগাবো এবং যত তোমাদের অঙ্ক দেখবে যে এই মৌলিক সংখ্যা হওয়ার প্রবণতা বা 4 দ্বারা বিভাজ্য হওয়ার প্রবণতা, 5 দ্বারা বিভাজ্য হওয়ার প্রবণতা, সেই সব জিনিসই কিন্তু আমাদের এই কনসেপ্ট থেকে আসবে, ঠিক আছে। তো তোমাদের এক্সাম্পলে আছে, এক্সারসাইজে এরকম অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা একা একা প্র্যাকটিস করবে, ওকে। কেমন, তো দেখা যাক, এখানে এক্সাম্পল এই ধরনের একটা অঙ্ক আছে, সেটা একটুখানি তোমরা চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এনখানা বস্তু থেকে র্যান্ডামলি আরখানা বস্তু নির্বাচন করার উপায়। এবার এখানে আমাদের এনখানা মানে কখানা, 11খানা, ভালো কথা। 11খানা বস্তু থেকে একখানা বস্তু বলেছে কি আ নাম্বার, তার মানে একটা বস্তু কত রকম ভাবে নির্বাচন হতে পারে, এই রকম উপায়, ভালো কথা। তাহলে এটার ফর্মুলা কি হবে, 11 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল
এবার দেখো 11 ফ্যাক্টোরিয়াল, তো 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, ফ্যাক্টোরিয়ালের প্রপার্টি, ভালো কথা। 1 ফ্যাক্টোরিয়াল তো 1, তাহলে বাদ দাও। 11 মাইনাস 1 মানে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল আর 10 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 11, ঠিক আছে। মানে যে কোনো NC1 এর ভ্যালু সবসময় তোমাদের এনই হয়, ঠিক আছে। এনিওয়েজ, এটা হয়ে গেল। এবার দেখো এতগুলো উপায়ে আমরা তুলতে পারি, তার মানে আমাদের তোমার মোট নমুনা দেশে কতগুলো সংখ্যা আছে? নমুনা দেশের সংখ্যা হচ্ছে তোমার, আচ্ছা এটা তো এইভাবে না করলেও হয়, ঠিক আছে, আমি জাস্ট বললাম এইভাবে না করলে হয়। তোমরা কি দেখছো? তোমরা এখানে দেখছো কি? এনিওয়েজ দেখো, এই যে নির্বাচন করা জন্য আর কি এটা আমি ইউজ করলাম, বাট এটা না করলেও হয়। তো তোমাদের কি দেওয়া আছে বলো তো? প্রথম 11খানা ন্যাচারাল নাম্বার, তাহলে সেটটা কিরকম দেখতে হবে? মনে করো এই সেটটার নাম হচ্ছে n, আমি দিলাম, ভালো কথা। আচ্ছা, এবং তোমার একটা নাম্বার চুজ করতে হবে, তো একটা নাম্বার তুমি এখান থেকে চুজ করবে। আচ্ছা, এবার দেখো সেই নাম্বারটা কি হওয়ার ঘটনা বলছে? ইভেন হওয়ার ঘটনা। তো মনে করো এ একটা ইভেন্ট, সেটা কি ইভেন হওয়ার ঘটনা, তাই তো? ইভেন, তাহলে এর স্যাম্পল স্পেস কি হবে? স্যাম্পল স্পেস না, সরি, এর আন্ডারে যে স্যাম্পল পয়েন্টগুলো থাকবে এগুলো একদম বেসিক জিনিস, আমি তাই জন্য একটুখানি কুইক বলে যাচ্ছি। অসুবিধা যদি হয় প্রথম ভিডিওটা দেখবে, কোনো অসুবিধা থাকবে না, সেখানে এইসব নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। ওকে, আচ্ছা এবার দেখো এ সেটের মধ্যে ইভেন বলেছে, তার মানে 2 যদি হয় তাহলে আমরা বলবো ঘটনাটা ঘটেছে, 4 যদি হয় ঘটনাটা ঘটেছে, এরকম করে করে 6, 8, 10 অবধি যাবে। তাহলে আমাদের কটা পয়েন্ট আছে? 1, 2, 3, 4, 5, রাইট? ভালো কথা, 5টা পয়েন্ট আছে। এবং স্যাম্পল স্পেস, এইভাবেও আমরা স্যাম্পল স্পেস ডিফাইন করতে পারি, ঠিক আছে, এটাও স্যাম্পল স্পেস বের করার একটা উপায়, ভালো কথা, যে 11খানা নাম্বার, বেশ। আচ্ছা, তো এবার আমরা কি করতে পারি এখানটায়? আমরা এখানে কি 1, 2, 3, 4, 5, তাহলে 5টা আমাদের স্যাম্পল পয়েন্ট বাই মোট 11খানা টোটাল স্যাম্পল স্পেসের পয়েন্ট, তো এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি, তাই তো, পি অফ এ। এইভাবেই তোমরা শিখেছিলাম রে বাবা, বেসিক ডেফিনেশন, জাস্ট রিকল করাচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে। তো 5/11 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এটা কেন করালাম এটা একটুখানি বলে রাখলাম, কারণ এই ধরনের অঙ্ক যদি একটা দিয়ে দিল বলে, একটা নাম্বার দিয়ে দিল বলে, বা একটা ঘটনা বলে, এই যে আর নাম্বার উইল বি ইভেন, একটাই ঘটনা ঘটছে, ইভেন হওয়ার ঘটনা, তো সেজন্য আমাদের এই যে এনসিআর এর কনসেপ্টটা না লাগালেও আমাদের উত্তরটা মিলে যাবে। কিন্তু যদি এখানে দুটো নাম্বার দিয়ে দিত, দুটো ঘটনা দিয়ে দিত, তখন কিন্তু এনসিআর এর কনসেপ্টটা লাগতো, আমি তাই জন্য বলে দিলাম। এবং তোমাদেরকে এক্সাম্পল দেখতে বললাম, তো এটা একটু বুঝে নিলে এবার এক্সাম্পলটা দেখবে ইজি মনে হবে সবকিছু, ঠিক আছে। তো চলো বেশ, এবারে তোমাদের আমি নেক্সট অঙ্কে চলে আসি, তার আগে আমি একটু বোর্ডটা মুছে দিই। আচ্ছা, এই দুটো অঙ্ক তো আমি করালাম, মনে হলো যেন খুব সহজ হালুয়া অঙ্ক, বাট বাকি অঙ্কগুলো কিন্তু হালুয়া নয়, সেগুলো একটু খিচুড়ি টাইপের আছে, কিছু পায়েস আছে, তো এগুলো একটু দেখতে হবে। ওকে, তো আমাদের তৃতীয় অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটাতে কি বলেছে? গিভেন আছে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু 1 অ্যান্ড পি অফ এ বি ইকুয়াল টু 1। আমি আগের দিন বলেছিলাম একটা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে, আমার মনে পড়ছে না, যে পি অফ এ প্লাস বি মানে যা, পি অফ এ প্লাস বি মানে যা, পি অফ এ ইউনিয়ন বি মানেও তাই, জাস্ট সিম্বলের পার্থক্য, ঠিক আছে। পি অফ এ বি মানে যা, পি অফ এ ইন্টারসেকশন বি মানেও তাই, ঠিক আছে। তো আমাদেরকে বেসিক্যালি এই অঙ্কটা একটা থিওরেমের মতো বলতে পারো, উপপাদ্যের মতো বলতে পারো, যে যদি কোনো সম্পূর্ণ ঘটনার, সবসময় মনে রাখবে, কোনো দুটি সম্পূর্ণ ঘটনার ইউনিয়ন এবং ইন্টারসেকশন সর্বদা সম্পূর্ণই হয়, তাই তো। পি অফ এ যদি 1 হয় তাহলে এই ঘটনাটা সম্পূর্ণ ঘটনা, তাই তো। আর বি ঘটনাটা যদি হয়, সরি সম্পূর্ণ, আমি বারবার সম্পূর্ণ বলছি, এটা নিশ্চিত ঘটনা হবে, ঠিক আছে। ওকে, এটা যদি নিশ্চিত ঘটনা হয় তাহলে তো পি অফ এটা 1 হবে, রাইট। আর পি অফ বি 1 মানে কি? বিটাও নিশ্চিত ঘটনা, তাহলে দুটো নিশ্চিত ঘটনা ইউনিয়ন সেটাও যেন নিশ্চিত হয়, তার মানে কি পি অফ এ ইউনিয়ন বি এর মানটা 1 মানে এ ইউনিয়ন বিটাও নিশ্চিত। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন বিটা 1 মানে এ ইন্টারসেকশন বিটাও নিশ্চিত ঘটনা। তো দুটো নিশ্চিত ঘটনার ইউনিয়ন এবং ইন্টারসেকশন সর্বদা নিশ্চিত হয়। ওকে, তো চলো এবার কি করে প্রুফ করবো আমরা একটু দেখে নিই। আচ্ছা, খুব ভালো কথা, আমরা জাস্ট ইউনিয়নের সূত্রে ফেলে দিতে পারি, পাতি, ঠিক আছে। ওকে, নাও, আচ্ছা সলিউশনটা করে নিই। নাও না, সিন্স উই নো, খুব ভালো করে দেখবে, হ্যাঁ, যে পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি। এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ইভেন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেনি, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতো তাহলে তো এটা জিরোই থাকতো, তাই না, পি অফ এ বি, ঠিক। ওকে, তো এবার দেখো খুব ভালো করে, পি অফ এর ভ্যালু কত আছে? 1 আছে, বসিয়ে দিলাম, প্লাস পি অফ বি এর ভ্যালু কত আছে? 1 আছে, বসিয়ে দিলাম, মাইনাস পি অফ এ বি, রাইট। ওকে, তাহলে 2 মাইনাস পি অফ এ বি। ওকে, খুব ভালো করে এবার কিন্তু বুঝবে লজিকটা, হ্যাঁ, এই যে হলো। আচ্ছা, এইটুকু আমরা পেলাম। এবার দেখো
খুব সুন্দরভাবে এখানে আমাদের যে বিষয়টা, এই যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এই যে বিষয়টা, সবসময় তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কোনো ঘটনার, যে কোনো ঘটনা এক্স, তার প্রবাবিলিটিটা কি হয়, 0-র থেকে বড় হয় বা সমান হয় এবং 1-এর থেকে ছোট অথবা সমান হয়। এইটুকু রেঞ্জের মধ্যে এই পি অফ এক্সটা ঘোরাফেরা করে। এবার মনে করো এক্স নেই, পি অফ এ প্লাস বি আছে। দেখো খুব ভালো করে বোঝো, এ যদি একটা ঘটনা হয়, বি যদি একটা ঘটনা হয়, আমি শিখিয়েছিলাম এ ইউনিয়ন বিটাও একটা ঘটনা আর এই ইন্টারসেকশন বিটাও একটা ঘটনা, রাইট? তাহলে সবসময় উই নো 0 থেকে বড় হবে এ প্লাস বি এবং 1-এর থেকে ছোট হবে। এই রিলেশনটা আমাদের দরকার কেন? কারণ এখানে দেখো, এটা একটা ভেরিয়েবল যদি আমরা বলি, এটা একটা ভেরিয়েবল যদি বলি, দুটো ভেরিয়েবল একটা ইকুয়েশন কোনোদিন হবে না। তাই জন্য আমাদের ইউনিভার্সাল ইকুয়েশন এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আমাদের ইউনিভার্সাল ইকুয়েশন কিন্তু সেখান থেকে আমরা একটা জিনিস পাবো, তো সেই জিনিসটাকে আমরা এখান থেকে তুলনা করবো, রাইট? ওকে, চল দেখা যাক। আচ্ছা, তাহলে 0-র থেকে বড় হচ্ছে কি পি অফ এ প্লাস বি, তাহলে এটা যদি বড় হয় তাহলে এটা মানে তো এটা, এর জায়গায় আমি এটা লিখে দিলাম এ বি, রাইট? হলো 1, ওকে, খুব ভালো কথা। এবার জাস্ট আমার এইটুকু পার্ট লাগছে, দরকার নেই এইভাবে লিখি, অসুবিধা নেই। তাহলে 2 মাইনাস পি অফ এ বি। এবার দেখো খুব ভালো করে দেখো, আমি এই সাইডে প্লাস করছি, এটুকু বাদ দিলাম, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে এটা, অতএব এখান থেকে তোমার দুটো ইনইকুয়ালিটি পাবো, আমরা জাস্ট এইটুকু ইনইকুয়ালিটি পাচ্ছি, ঠিক আছে? এইটুকুটাকে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কি করছি দেখো, এই দুইটাকে আমি হটাতে চাইছি, রাইট? তাহলে আমি কি করতে চাইছি, 2 মাইনাস পি এ বি। দেখো প্লাস 2 আছে, এদিকে যদি আমি -2 করে দিই, আবার যদি এদিকে -2 করে দিই, তাহলে তোমার জিনিসটা হয়ে গেল, একই ব্যাপার, তাই না? আচ্ছা, দুইটা চলে গেল, 2 - 2 0 হয়ে যাবে, তাহলে মাইনাস পি এ বি, রাইট? খুব ভালো করে বোঝো কিন্তু, 1 - 2 মানে -1, রাইট? হলো। দেখো এবার যদি আমি দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পি এ বি, খুব ভালো কথা। এখানে এবি লিখলাম আমি, হ্যাঁ এবি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, ইনইকুয়ালিটি ঘুরে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাদের জানা উচিত। ক্লাস 11-এ রৈখিক অসমীকরণ তোমরা শিখেছো বা লিনিয়ার ইনইকুয়েশন, সেখানে এইটুকু ফ্যাক্ট তো জানা উচিত যে দুটোকে আর কি কনস্ট্যান্টটাকে নিউট্রাল করে দেওয়ার জন্য আমরা কি চাই, অ্যাকচুয়ালি পি অফ এবির ভ্যালু চাই, তাই তো? যদি আমরা পি অফ এবির ভ্যালু চেয়ে থাকি, তাহলে আমাদের বাকি কনস্ট্যান্টগুলোকে তো নিউট্রাল করতে হবে, আর নিউট্রাল করার জন্য প্লাসটাকে মাইনাস দিয়ে কম্পোজ করতে হয়, এবং এদিকে মাইনাস দিয়ে কম্পোজ করলাম, এদিকেও মাইনাস দিয়ে কম্পোজ করতে হবে, ঠিক আছে? খুব ভালো কথা। তাহলে এবার যে এই জিনিসটা আসছে, আমরা তো নেগেটিভ ভ্যালু পাচ্ছি, আমরা তো চাই পজিটিভ ভ্যালু, তাই জন্য নেগেটিভ থেকে পজিটিভ করতে গেলে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে সবসময় ইনইকুয়ালিটি ঘুরে যায়, তো এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে বলছি কি, আইদার পি অফ এবি যেটা আছে, পি অফ এবিটা সবসময় কি হবে, 1-এর থেকে বড় অথবা সমান হবে, রাইট? এবার 1-এর থেকে বড় তো কোনো প্রবাবিলিটি হতে পারে না, তাই না? বুঝতে পারছো, 1-এর থেকে বড় কেউ হতে পারে না, সিন্স অতএব, আচ্ছা এটা আরেকবার একটু লজিকটা দিয়ে দিই, যেহেতু 0, এটাও তো একটা ঘটনা, তাই না? এবিটাও তো একটা ঘটনা, তার যে প্রবাবিলিটি, তার রেঞ্জটাও তো এরকম থাকবে। দেখো তো, একবার আমরা পিএবিটা 1-এর থেকে ছোট পাচ্ছি আর সমান পাচ্ছি, আর একবার পিএবিটা 1-এর থেকে বড় অথবা সমান পাচ্ছি। এটা আমাদের ইউনিভার্সাল ফর্মুলা থেকে পাচ্ছি, আর এটা আমরা অঙ্কের কন্ডিশন ইউজ করে এটা পেলাম, ঠিক আছে? তাহলে দুটোকে একসঙ্গে ট্রু হতে হবে, তাই না? তাহলে দুটো একসঙ্গে ট্রু হওয়া মানে কি, পি অফ এবিটা 1, খুব ভালো করে বুঝতে হবে। দেখো আরেকবার বোঝাই, মনে করো কোনো সংখ্যা, মনে করো এটা হচ্ছে তোমার গ্রেটার ইকুয়াল টু 5, আবার এটা লেস ইকুয়াল টু 5 যদি বলে দেয়, তাহলে তো এর ভ্যালু কি হতে পারে, একটাই পসিবল ভ্যালু হতে পারে, যেটা এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাই না? এটার মানে আমি কি বলেছিলাম, এটা গ্রেটার দ্যান 5 আর এটা ইকুয়াল টু 5, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে হবে। আর এটার মানে আমি কি বলেছিলাম, এটা লেস দ্যান 5 আর এটা ইকুয়াল টু 5, অর, ঠিক আছে, ইকুয়াল টু 5, ঠিক আছে? তো দেখো, তাহলে এই যে জিনিসটা ট্রু হওয়ার জন্য এদের মধ্যে একটাকে ট্রু হতে হবে, এটাকে ট্রু হওয়ার জন্য এদের মধ্যে একটাকে ট্রু হতে হবে। তাহলে এটা ট্রু, যদি আমরা এটা হয় তাহলে এটা ট্রু হবে, ঠিক? এটাও যদি হয় তাহলে এটা ট্রু হবে। তাহলে দুটো একসঙ্গে ট্রু হচ্ছে একমাত্র এই দুটো কেসে। যদি আমি বলে দিই যে এটা 5-এর থেকে বড় আবার এটা 5-এর থেকে ছোট, এটা কোনো মানেই হয় না, ঠিক আছে? তো সেই লজিকটা লাগিয়ে আমি এটুকু করলাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? কারণ এটা যদি না বুঝতে পারো তাহলে আমি বুঝবো যে তোমাদের ইনইকুয়ালিটির অবস্থা খুব খারাপ, আমি তাহলে একটা ওয়ান শট দিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, তো আমি এটা মুছে নিই। আচ্ছা সরি, এটা তো বাকিটা তো প্রমাণই হলো না। এনিওয়েজ, এইটুকু বার তো প্রমাণ করলাম যে এটা ইকুয়াল টু 1। এবার তো খুব সহজ বাকিটা, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, হেন্স পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু, কি পেয়েছিলাম, 2 মাইনাস পি এ বি পেয়েছিলাম তো। আচ্ছা, এখন 2 আর এর জায়গায় আমরা 1 বসাতে পারি, দ্যাট ইজ 1, তো এটাও প্রুভড।
কিছুই না, এটা জাস্ট সহজ অঙ্ক। আমি জাস্ট একটুখানি জিনিসগুলোকে লজিক্যালি ভাবছি এবং আস্তে আস্তে কঠিনের দিকে এগোচ্ছি। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কে এগিয়ে যাই। আশা করি এটা টুকে নিয়েছো। বেশ, চলো, এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যতই বন্ধুর। তো আমরা নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্কটা বেসিক্যালি একটু লজিক্যাল, ভালোই লজিক্যাল। সব অঙ্কই লজিক্যাল এখানে, আমি যে অঙ্ক এখান থেকে পিক করেছি সবই লজিক্যাল, ঠিক আছে। আচ্ছা, একটা সহজ অঙ্ক করে তারপর আমি মুভ করছি। ওকে, কি বলছে কি এখানে, একটা মুদ্রা 3বার টস করা হলো, 3বার টসড, ঠিক আছে, অবশ্যই আনবায়াসড কয়েন, ঠিক আছে, আনবায়াসড কয়েনকে 3বার টস করা হলো এবং এখানে বলছে কি না, ভালো করে বুঝবে, 3বার টসড হলো একটা আনবায়াসড কয়েন। তো এখানে দুটো ইভেন্ট এখানে ডিক্লেয়ার করে দিয়েছে, ই আর এফ দিয়ে, আই থিঙ্ক, হ্যাঁ ইটা কি না, প্রথম টসে হেড পড়ার ঘটনা, তাই তো, হ্যাঁ, প্রথম টসে হেড পড়ার ঘটনা, সো occurrence of head in first toss, ওকে, এটা হচ্ছে ই। আর এফ এর একটা ডিফাইন করে দেওয়া হয়েছে যে occurrence of t in third toss, ওকে, হয়ে গেল, ইএফ হয়ে গেল। এবার বলছে কিনা ইও এফ ঘটনা দুটি স্বাধীন কিনা বলো। আচ্ছা, ডাজ বা চেক ই অ্যান্ড এফ আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, চেক whether ই অ্যান্ড এফ আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ওকে, দেখছি কি করা যায়। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ফর্মুলা কি ছিল বলেছিলাম, সবসময় আগের দিন আমি মাথা খুঁটে বলেছিলাম যে পি অফ এ ইন্টারসেকশন বি যদি পি এ আর পিবির গুণফলের সমান হয়ে যায় তাহলে বলবো এ আর বি স্বাধীন ঘটনা বা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, পি অফ ই বের করতে হবে, পি অফ এফ বের করতে হবে, রাইট, এবং তাদের মাল্টিপ্লিকেশন বের করতে হবে এবং তাদের ইন্টারসেকশনও বের করতে হবে। খুব চাপের ব্যাপার, চলো সলিউশন করি। চাপ নিয়ে লাভ নেই, চলো তাহলে কি করব, 3বার টস করেছি তো, তাহলে নমুনা দেশটা কি হবে আগে বলো, খুব ভালো করে বলো, নমুনা দেশ বা স্যাম্পল স্পেসটা কি হবে, অনেকবার শিখিয়েছি। যদি একটা কাজকে, একটা এক্সপেরিমেন্টকে বারবার করা হয় তাহলে তাদের স্যাম্পল স্পেস কি হয়, ইন্ডিভিজুয়াল এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের কার্তেশিয়ান প্রোডাক্ট, রাইট। তাহলে দেখো, একবার যদি আমরা করতাম তাহলে কি আসতো, এইটা আসতো, দুবার করলে আমাদের আলাদাভাবে, মানে প্রথমবারের জন্য স্যাম্পল স্পেস এটা, দ্বিতীয়বারের জন্য এটা, তৃতীয়বারের জন্য এটা হতো। তাহলে 3টে ঘটনা একসঙ্গে যখন আমরা স্যাম্পল স্পেস কাউন্ট করব তখন আমরা কি করি, কার্তেশিয়ান প্রোডাক্ট নিয়ে নিই। চলো তাহলে কি হবে, এটার সাথে আমরা এটা করব, ওকে, ভালো কথা। আচ্ছা, খুব ভালো কথা, এইচ এটা নিলাম, ঠিক আছে, হলো একটা বিন্দু, এটা নিলাম, এইচ টি এইচ নিলাম, খুব ভালো কথা। আচ্ছা, এবার এটার সাথে এইচ হয়ে গেল, টি হয়ে গেল, এইচ টি হয়ে গেল, এটা নিলাম, ভালো কথা। আচ্ছা, এইচ এখান থেকে এটা নিলাম, টি হয়ে গেল, খুব ভালো কথা। বেশ, তাহলে এবার টি দিয়ে করি, টি এখান থেকে টি নিলাম, এখান থেকে এইচ নিলাম, ওখান থেকেও এইচ নিলাম, এখান থেকে টি নিলাম, ওখান থেকে আমাদের টি নিলাম, ওখান থেকে আমাদের এইচ নিলাম, এখান থেকে টি নিলাম, এখান থেকে আমাদের এইচ নিলাম, এখান থেকে টি নিলাম, এইচ নিলাম, আবার টি এইচ হয়ে গেল, টি এইচ টি হয়ে গেছে, এইচ এর রেসপেক্টে এইচ টি হয়ে গেছে, টি এর রেসপেক্টে কটা হলো, 1 2 3 4 5 6 7, আর একটা হবে। সো এখানে কি হতে পারে, এর রেসপেক্টে আমাদের এইচ হয়ে গেছে, সো এই টি এর রেসপেক্টে টি এইচ হয়ে গেছে,
আচ্ছা এইচ এইচ টি টি এইচ এইচ টি টি এইচ, আচ্ছা টি, তাহলে এখানে তো টি হচ্ছে, এইচের দুবার গল্প শেষ, তাহলে এখানে টি হবে, রাইট? হ্যাঁ টি টি টি, রাইট। চলো, হ্যাঁ এটা একটুখানি মুখে মুখে ক্যালকুলেশন করলাম তো তাই জন্য একটুখানি জটিল আমার কাছে, বাট তোমরা যদি এটাকে অর্গানাইজড ওয়েতে করো একটু সময় লাগবে, বাট জটিল মনে হবে না, ঠিক আছে? এটা ইজি, কার্টেশিয়ান প্রোডাক্ট বের করা তো খুবই সহজ। ওকে দেখো, আচ্ছা এবার আমাদের এটা হলো নমুনা বিন্দু, তো আমাদের ই এর জন্য স্যাম্পল পয়েন্ট খুঁজবো, রাইট? চলো, আচ্ছা ই কে সাপোর্ট করছে কারা কারা বলো তো? অকারেন্স অফ এইচ ইন ফার্স্ট টস, এখানে ফার্স্ট টসে এইচ আসছে, ইয়েস ফার্স্ট টসে এইচ আসছে, এখানে ফার্স্ট টসে এইচ আসছে, ইয়েস এখানে ফার্স্ট টসে এইচ আসছে, ইয়েস এখানে, ইয়েস এখানে ফার্স্ট টসে এইচ আসছে, নো এখানে ফার্স্ট টসে এইচ আসছে, নো এখানে, নো এখানে ফার্স্ট টসে টেল, নো দেখো ফার্স্ট টসে টেল 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 টেল, হেড 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 হেড, এই চারটে ঘটনা সাপোর্ট করছে, তাহলে এর সাপোর্ট করছে কারা? এইচ এইচ এইচ, রাইট? এইচ টি এইচ আর এইচ এইচ টি, রাইট? আচ্ছা এইচ টি টি, ঠিক আছে, এইগুলো হচ্ছে ই এর। আর এফ এর জন্য বলছি কি না, অকারেন্স অফ টি ইন থার্ড টস, থার্ড টসে টি আসছে, নো থার্ড টসে টি আসছে, নো থার্ড টসে টি আসছে, ইয়েস, সো এটা রাইট, ঠিক আছে? আচ্ছা এটার জন্য আমি একটু নীল কালি ইউজ করতে পারি। আচ্ছা দেখো, ইয়েস এটা ইয়েস, ইয়েস নো নো ইয়েস ইয়েস, ওকে তাহলে লিখে নিই একটুখানি এলিমেন্টগুলো কারা কারা সাপোর্ট করছে। এইচ এইচ টি এইচ টি টি, ওকে ওকে, টি এইচ টি 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 টি, বেশ হয়ে গেল, এই তো গল্প শেষ। চলো এবার দেখা যাক, এবার আমরা করবো ইন্টারসেকশনটা ক্যালকুলেট, হেন্স ই ইন্টারসেকশন এফ, আমি কি বলেছি ইন্টারসেকশন দিয়ে তো চেক করতে হয়, তাহলে ইন্টারসেকশন ক্যালকুলেট করি। দেখো এটা এর মধ্যে আছে, এর মধ্যে নেই, এইচ টি এইচ নেই 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 নেই, চলো এইচ টি এইচ তো এখানে নেই, এইচ এইচ টি এইচ এইচ টি এইচ এইচ টি, রাইট? তাহলে এইচ এইচ টি এইচ এইচ টি, বেশ ভালো কথা। আচ্ছা এইচ টি টি এইচ টি টি, তাহলে এইচ টি টি ইন্টারসেকশন আমাদের হয়ে গেল। দুটো সেটের ইন্টারসেকশন তো এইভাবেই করি, যে এলিমেন্টটা দুটোতে আছে সেটাকে আমরা বসিয়ে দিই এখানে। তো নাও এবার আমরা ক্যালকুলেট করি। আচ্ছা এন অফ এস এখানে কত? আচ্ছা দেখো এখানে তোমার এম অফ ই ই ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই এন অফ এস, এর মানেই কি এই ঘটনার প্রবাবিলিটি। ওকে তাহলে এখানে দুটো বিন্দু আছে আর এখানে কটা বিন্দু আছে? 1 2 3 4 5 6 7 8, অবশ্যই থাকার কথা 8, তাহলে হচ্ছে 1/4, রাইট? হয়ে গেল। এবার আমরা এটা বের করব পি অফ ই, তাই তো? তাহলে পি অফ ই এটা কি হচ্ছে? পি অফ ই 1 2 3 4 ডিভাইডেড বাই, সরি 4 ডিভাইডেড বাই 8, তাই তো? কারণ এটাও তো তাই, এই স্যাম্পল স্পেসের আন্ডারেই হচ্ছে, তাই না? তো এখানে 8খানা পয়েন্ট আছে, ভালো কথা। আচ্ছা পি অফ এফ সেটাও হবে 4/8, হেন্স পি ই ইন্টু পি এফ, পি এফ ইজ ইকুয়াল টু 4/8 ইন্টু 4/8, দ্যাট ইজ 4 4 16, 8 8 64, 16 4 64, 1/4, ঠিক আছে? ভালো কথা। তাহলে এটা যেহেতু আসছে এটাও আসছে, হেন্স ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ব্যাস এটা তোমরা একটু লিখে দেবে নিজের ভাষায়। আশা করা যায় অঙ্কটা বোঝা গেছে, সহজ অঙ্ক ছিল, একটু লজিক্যাল। বেশ আমরা নেক্সট অঙ্কতে মুভ করি। দেখো নেক্সট অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এখান থেকে আমাদের আস্তে আস্তে শুরু হচ্ছে কঠিনাই কি পরীক্ষা। চলো এখানে কি বলে দিয়েছে দেখি, পি অফ এ বাই বি বা এ উইথ রেসপেক্ট টু বি, যাই হোক আমি এটা পি অফ এ বাই বি বলি। পি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু 0.75, পি অফ বি বাই ইজ ইকুয়াল টু 0.6, পি অফ এ ইকুয়াল টু 0.4। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অফ এ বার বাই বি বার? দ্যাট মিনস যেটাকেই বলে এ বার সেটাকেই বলে এ কমপ্লিমেন্ট, সেটাকেই বলে এ ড্যাশ। এটা নিয়ে কনফিউজ হবে না, ঠিক আছে? আচ্ছা এটা একটুখানি জেনে রাখো যে পি অফ এ বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ, যেটা অবভিয়াস কথা, আমি আগের দিন প্রুফ করিয়েছিলাম। সেখানে কমপ্লিমেন্ট আমি সি দিয়ে লিখেছিলাম, এখানে কমপ্লিমেন্টটা বার দিয়ে লেখা হয়েছে। ওকে এটা নিয়ে কোনো কনফিউজনের জায়গা নেই। তবে যাই হোক না কেন, বার হোক আর বার ছাড়া যাও কিছু হোক না কেন, সেখানে আমরা কি করতে পারি আমরা দেখব। সবসময় এটা একটুখানি তোমরা মাথায় রেখে দেবে যে যখনই কোনো অঙ্ক আমাদের দেবে তো তোমরা দেখবে এই ধরনের অঙ্কে কি কি চেয়েছে বিষয়টা, ঠিক আছে? তো সেটা কোন ফর্মুলার মধ্যে আছে, এটা চেয়েছে এরকম, ঠিক আছে? তো এটা মনে করো এটা একটা, এবারটা একটা ইভেন্ট, বিবারটা একটা ইভেন্ট, তাহলে এটা কোন ফর্মুলার মধ্যে ঢুকে আছে? এটাকে লিখি, এটা কোন ফর্মুলার মধ্যে ঢুকে আছে? এর সাথে যদি আমি একটা পি অফ বি বার গুণ করে দিই, এর সাথে যদি একটা পি অফ বি বার গুণ করে দিই, তাহলে তো এটা আমাকে এটা দিচ্ছে না যে
এ বার ইন্টারসেকশন বি বার, তাই না? আমরা তো এবি দিয়ে শিখেছিলাম, এখানে বার দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। এবারটাও তো একটা ইভেন্ট, তাই না? তো এবার ইভেন্টের প্রবাবিলিটি তো এইভাবে আমরা দেখেছিলাম যে বি আর এ ইন্টারসেকশন করলে, ইন্টারসেকশন বি যদি করতাম তাহলে এরকম আসতো, জাস্ট বার দিয়ে দিচ্ছে, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এ যদি একটা ইভেন্ট হয়, এ বারও একটা ইভেন্ট হবে, বি যদি একটা ইভেন্ট হয়, বি বারও একটা ইভেন্ট হবে। যখনই কোনো ইভেন্ট নিয়ে কাজ হবে তখন এই সমস্ত ফর্মুলা সবার জন্য ভ্যালিড, রাইট? বেশ ভালো কথা। তো এটা আমরা জানি। তো এবার আমরা যদি কোনোভাবে এটার ভ্যালুটা বের করতে পারি এবং এটার ভ্যালুটা বের করতে পারি, তাহলে অবভিয়াসলি এই ইকুয়েশন থেকে বা এই ফর্মুলা থেকে এটার ভ্যালুটা বের করতে পারবো, রাইট? ব্যাস, তাহলে এবার আমাদের কি কি দরকার? পি অফ বি বার দরকার। ভালো কথা, বের করতে পারবো? পারবো, আশা করি পারবো, আশা করি পারবো, দেখা যাক। আচ্ছা, পি অফ বি বার দরকার। আচ্ছা, আর কি দরকার? এটা দরকার, এটা দরকার, এটা দরকার। বেশ, দেখি। আচ্ছা, এখান থেকে দেখো তো কিভাবে আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে, ভালো করে দেখো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আমরা এই ইন্টারসেকশন বি পাবো? অবভিয়াসলি পাবো। দেখো, এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি, নাও পি অফ এ ইন্টারসেকশন বি দ্যাট ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলা কি হয়? পি এ ডট পি অফ বি বাই এ। খুব ভালো কথা, এটাই হয়তো। তো এবার দেখো, পি এর ভ্যালু আমরা জানি 0.4, তাই তো? আর পি অফ বি বাই এ 0.6, তার মানে 0.24 পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু, রাইট? আচ্ছা, এবার এখানে কিন্তু এটা ইন্টারসেকশন আছে, এটার ভ্যালু নিয়ে এবার এখানে বসিয়ে দিও না, চাপ আছে। এটা এ বার আর বি বারের ইন্টারসেকশন, আর এটা এ আর বি এর ইন্টারসেকশন, রাইট? আচ্ছা, বেশ। এখান থেকে এবার কি করতে পারি? দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেছি। নাও এগেইন দেখো, পি অফ বি যেহেতু আমরা পেয়ে গেছি, পি অফ বি না সরি পি অফ এ ইন্টারসেকশন বি যদি পেয়ে গেছি, পি অফ এ ইন্টারসেকশন বি আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি আবার পিবি ইন্টু পি অফ এ বাই বি। একটু আগেই তো বললাম দুটো ফর্মুলা হয়, যেটা খুশি নেও, কোনো চাপ নেই, কারণ ইন্টারসেকশনটা কমিউটেটিভ, তাই তো? বি ইন্টারসেকশন এ যা ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বিও তাই, ঠিক আছে? তো এই জিনিসটা এবার দেখো, খুব ভালো করে দেখো তো, পি অফ বি একদিকে রাখি আর বাকিটা আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি থাক, আর এই জিনিসটাকে ডিভাইড করে দিই এ বাই বি। ওকে, তো এখান থেকে আমরা পি অফ বি এর ভ্যালু কত পাচ্ছি? দেখো তো, পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু আমরা এখানে এক্ষুনি পেলাম 0.24 ডিভাইডেড বাই পি অফ এ বাই বি। এ বাই বি কত এখানে? 0.75। ব্যাস, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের পি অফ বি। ভালো কথা, পি অফ বি এর ভ্যালু পেয়েছি মানে পি অফ বি কমপ্লিমেন্টের ভ্যালু পেয়ে যাবো, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। অতএব পি অফ বি বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস পিবি। এই তো, গল্প শেষ। তাহলে 1 মাইনাস 0.24 ডিভাইডেড বাই 0.75, দ্যাট ইজ ইকুয়াল টু রাফলি যদি বলি আমি 4 1 5 5 আর এদিকে 2 5 7 0.51, তাই তো? একটু ক্যালকুলেশন করে একটু দেখে নেবে, এটাই আসছে তো, আমার মনে হচ্ছে এটাই আসছে। এনিওয়েজ, একটা পেয়ে গেছি, আর বাকিটা পেলেই হয়ে যাবে। খুব ভালো কথা। আচ্ছা, ইন্টারসেকশনের ভ্যালু আমাদের জানা আছে, থাক। তো আমরা কি কোনোভাবে এবার ইউনিয়নের ভ্যালুটা বের করতে পারবো? তারপর ইউনিয়ন থেকে কিটা বের করতে পারবো? 100 বার পারবো, কারণ আমাদের সাথে আছে তোমাদের দেশ না, আমাদের সাথে আছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল কি বলে? যে পি অফ, খুব ভালো করে দেখো, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার এটা থেকে আমরা কি বলতে পারি? যে পি অফ এই জিনিসটা, এটা মানেই তো আমাদের এসি ইন্টারসেকশন বিসি, রাইট? বিসি বিসি, রাইট? তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তার মানে কি? এ ইউনিয়ন বি ইভেন্টার কমপ্লিমেন্টারি ইভেন্ট। এবার কমপ্লিমেন্টারি ইভেন্টের ফর্মুলা কি হয়? 1 মাইনাস এই ইভেন্টের প্রবাবিলিটি। ভালো কথা। আচ্ছা বেশ, এবার যদি এটা বের করতে পারি তাহলে 1 মাইনাস এটা করে দিলে আমরা তো এটা বের করতে পেয়ে যাবো, তাই না? এটা পেয়ে গেলে তো হয়েই গেল আমাদের, এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে যাবো, রাইট? চলো এইভাবে আমরা দেখবো যে কি কি লাগবে আমাদের। বেশ, নাও এবার আমরা কি করবো? ইন্টারসেকশন জানি, এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, রাইট? পি অফ বিটা কত ছিল একটু লিখে নি। পি অফ বিটা ছিল হচ্ছে তোমার 0.24 ডিভাইডেড বাই 0.75, রাইট? হয়ে গেল। এগুলো সব রাফে কিন্তু, হ্যাঁ, এই যে বিষয়টা, এটা পুরোটা রাফে, হ্যাঁ, এটা পুরোটা রাফে করবে। ওকে, আচ্ছা, এবার কি করছি আমরা? নাও পি অফ এ ইউনিয়ন বি, দাঁড়াও, এ ইউনিয়ন বি লিখছি না, একটু কায়দা করে লিখে নি। এ কমপ্লিমেন্ট বা এ বার ইন্টারসেকশন বি বার, এটাকে আমরা লিখতেই পারি ডি মর্গানস ফর্মুলা, তোমরা ব্র্যাকেটে লিখবে যে ডি মর্গানস ল, এ ইউনিয়ন বি এর হোল বার, রাইট? এটা মানে কি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ভালো কথা, 1 মাইনাস, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটার মানে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, রাইট? হুররে, হয়ে গেছে। তাহলে 1 মাইনাস কি হবে? এটা পি অফ এর ভ্যালু কত দেওয়া আছে?
0.4 প্লাস পি অফ বি এর ভ্যালু কত দেওয়া আছে 0.24 বাই 0.75 মাইনাস ইন্টারসেকশন বি কত এসেছিল 0.24 এসে গেছে ক্যালকুলেট করো ভ্যালু বলো দেখো এটা মানে এটা ঠিক আছে এবার এই জিনিসটা এখানে বসাচ্ছ এই ভ্যালুটা এখানে বসাচ্ছ করে এটা ক্যালকুলেট করতে পারবে আরামসে পারবে এবার এইটুকু যদি আমাকে বলতে হয় তাহলে তো ক্লাস 11-এ ফিরে যাওয়া ক্লাস 7-এ ফিরে যাওয়া উচিত কারণ এইসব সমীকরণ সমাধান বলো বা এইসব ছোটোখাটো ক্যালকুলেশন বলো ফ্র্যাকশনের যোগ বিয়োগ সেগুলো আমরা ক্লাস 11-এ 7-এ শিখেছিলাম তো আশা করি তোমরা পারবে 12-এর ছেলেদেরকে যোগ বিয়োগ বোঝানো তো কোনো মানে হয় না তো এটা আমি অবধি করে দিলাম এবার তোমরা এটাকে ক্যালকুলেট করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের অ্যান্সারটা জানাবে দাগ নম্বর দিয়ে কত দাগের 5-এর দাগের অঙ্কটা 5-এর দাগের অঙ্কের কত অ্যান্সার আসছে আমাকে জানাবে আমি চেক করে দেবো ঠিক হলো কি ভুল হলো রাইট আচ্ছা অঙ্কটা এক্সাম্পলেও মনে হয় আছে এক্সাম্পল থেকে নিয়েছি মনে হয় হ্যাঁ তো যাই হোক তোমরা এটা করবে করার পরে আমাকে বলবে তোমরা নেক্সট অঙ্কতে মুভ করে যাই আশা করি আপত্তি নেই চলো আমরা এই অঙ্কটা একটু দেখি এখানে বলে দিয়েছে পি অফ এ বাই বি ইকুয়াল টু 1/3 পি অফ বি ইকুয়াল টু 1/4 পি অফ এ ইকুয়াল টু 1/2 এবার বলেছে পি এ ও বি এর মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা অর্থাৎ ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট ঠিক আছে এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট বিটুইন এ অ্যান্ড বি ওকে ভালো কথা বুঝতে হবে যখনই এক্স্যাক্টলি ওয়ান বলে দেবে বা ঠিক একটি এক্স্যাক্টলি ওয়ান বা ঠিক একটি এই কথাটা যখনই বলে দেবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে যখনই একটা ঘটনা ঘটে এবং তার সাথে একটা ঘটনা ঘটছে না এটা এই কেসটাকে কনসিডার করতে হবে আগের দিন আমি XYZ দিয়ে বুঝিয়েছিলাম একটা ছাত্রের 3জন ছাত্র স্বাধীনভাবে অঙ্ক চেষ্টা করছে পারছে না এই যে জিনিসটা নিয়ে আমি বুঝিয়েছিলাম তো সেটা আমি আরেকবার বলছি ভালো করে বোঝো এই ইভেন্টটাকে আমরা যদি ডি নাম দিই ঠিক আছে তোমরা লিখবে লেট এ ও বি এর মধ্যে কি বলে এ ও বি এর মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার আর কি জিনিস একটি ঘটনা হচ্ছে ডি ঠিক আছে ভালো কথা এই জিনিসটাকে লিখবে আর কি কথায় হলো এবার এই জিনিসটা কিভাবে আমরা ডিফাইন করি যখন একটা ঘটনা ঘটে আর একটা ঘটছে না তাই তো না মানে তো কমপ্লিমেন্ট হলো এবং সিমিলারলি এর সাথে ইউনিয়ন করি কার যে ঘটনাটা আগেরবার ঘটেছিল এখন সেটা ঘটছে না তার ইন্টারসেকশন বি এই জিনিসটা এবার যদি এখানে এনখানা বলতো আমরা একেবারে এক করে আমি কমপ্লিমেন্ট চেঞ্জ করতে থাকতাম প্রথমে এটা ঘটছে সব কটা কমপ্লিমেন্ট হয়ে যেত তারপর বিটার ঘটছে সব কটা কমপ্লিমেন্ট হয়ে যেত এরকম বিষয় এই কেসটাতে শুধুমাত্র এটা ঘটছে বিটা কিন্তু ঘটছে না এ ঘটছে বি ঘটছে না একসাথে আমরা নিয়ে নিলাম এটা ঠিক আছে এই কেসটাতে শুধুমাত্র বিটা ঘটছে কিন্তু এটা ঘটছে না তো দুটোর মধ্যে যে কোনো একটা কেস যদি অকার করে তাহলে তো আমরা বলতে পারবো যে ঠিক একটি ঘটনা ঘটেছে রাইট ভালো কথা আশা করি বোঝা গেছে তো এটা হয়ে গেল এবার যদি আমরা এই জিনিসটা একটুখানি ভেন ডায়াগ্রামে দেখি দেখো তোমাদের বইতে না অনেক বড় করে দেওয়া আছে তো আমার মনে হয় না যে অত বড় করে করার কোনো মানে হয় একটুখানি ভেন ডায়াগ্রামে যদি আমরা ইভেন্টটাকে ফেলি খুব সহজেই হয়ে যাবে তো এটা হলো রাইট এটা মনে করো এ ঘটনা এটা মনে করো বি ঘটনা রাইট আচ্ছা আমরা যদি বলি এক্ষুনি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে চিহ্নিত করো আচ্ছা বি কমপ্লিমেন্ট মানে কোনটা বলো তো এই জিনিসটা রাইট বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরে যা যা এরিয়া আছে সেটা ঠিক আছে এবার তার সাথে এর ইন্টারসেকশন অর্থাৎ এর যেটুকু অংশ এখানে ঢুকে আছে তো শুধুমাত্র এই জায়গাটুকু প্রথম ইভেন্টটা ভেন ডায়াগ্রামে এই জায়গাটুকুকে আমার নির্দিষ্ট করে দিচ্ছে সিমিলারলি দ্বিতীয় ইভেন্টটাও আমার ভেন ডায়াগ্রামে এইটুকু জায়গায় আমাকে নির্দিষ্ট করে দেবে অবভিয়াসলি কারণ এ কমপ্লিমেন্ট বি এর ইন্টারসেকশন তো বি এর মধ্যে আছে বাট এর মধ্যে নেই সেটা হচ্ছে এই ঘটনাটা ঠিক আছে তাহলে দুটোকে যদি আমরা মার্জ করি আমরা কিভাবে দেখতে পাবো জিনিসটা দেখো খুব ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হ্যাঁ যে ফাঁকিবাজি মারবে তার লস ওকে তাহলে এই জায়গা থেকে আমরা এটুকু পেলাম তো সেটুকুকে মার্ক করে দিলাম আবার প্রথম ছবি থেকে আমরা এটুকু পেলাম এটুকুকে মার্ক করে দিলাম দেখো তো তাহলে মার্কড এরিয়াটা আমাদের আলোচ্য বিষয় তো এই এরিয়ার প্রবাবিলিটি আমরা বের করতে চাই খুব ভালো করে দেখো তো এটা কি ইভেন্ট মানে অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে আমাদেরকে নোটেশন যদি আমরা লিখি জাস্ট ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা মাইনাস তাই তো ইউনিয়ন থেকে সেটের মাইনাস কি হয় ইন্টারসেকশনটা ইন্টারসেকশন বি রাইট তার মানে সেই সমস্ত বিন্দু খুব ভালো করে বুঝবে
এর মধ্যে এটা তো একটা সেট, এই সেটের মধ্যে কি কি বিন্দু আছে, এই সেটের মধ্যে সেই সমস্ত বিন্দু আছে যারা এ ইউনিয়ন বি এর মধ্যে তো আছে বাট এই ইন্টারসেকশন বি এর মধ্যে নেই। বোঝা গেছে তো? এটাই। এবার এখানে তোমরা একটু লিখবে যে বাই অ্যাপ্লাইং set theory we can say D is equal to A union B minus A intersection B, right? তো এখান থেকে আমরা কি লিখতে পারি, P of D is equal to এর মধ্যে যে কটা পয়েন্ট আছে সেগুলোকে নেব এবং এর মধ্যেকার পয়েন্টগুলোকে বার করে দেবো, তাই তো? তাহলে এর প্রবাবিলিটি নেব, এর প্রবাবিলিটি মাইনাস এর প্রবাবিলিটি। দেখো দুটো মাইনাস কিন্তু আলাদা, এটা সেটের মাইনাস আর এটা হচ্ছে আমাদের নর্মাল মাইনাস, ঠিক আছে? বেশ, সেটের মাইনাস বলে আমি একটু ক্যারাচে করে দিলাম আর নর্মাল মাইনাস বলে একটু এরমভাবে দিলাম, ঠিক আছে? বাট এসেনশিয়ালি জিনিসগুলো একই আপাতত ফিল করতে পারছো। দেখো এবার এটা মানে কি লিখতে পারি, PA প্লাস PB মাইনাস PAB মাইনাস PAB হয়ে গেল। এবার দেখো এটা কিন্তু খুব একটা ভালো ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সিমেট্রিক ডিফারেন্স বলে একটা কনসেপ্ট আছে, সেটা হয়তো তোমরা পড়েছো কি জানি না, এটা কম্পিটিটিভ যারা দেয় তারা জানে। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার AB, এটাই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সিমেট্রিক ডিফারেন্সের প্রবাবিলিটি বেসিক্যালি এটা একটুখানি কায়দা মেরে বলেছে, বাট স্টিল সিমেট্রিক ডিফারেন্স যদি না জানো তো কোনো চাপ নেই। আচ্ছা, তো এটা এই অবধি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো এবার দেখো P of B দেওয়া আছে, P of A দেওয়া আছে, দুটো দেওয়া আছে, ইন্টারসেকশন বের করতে হবে। চলো আমরা বের করি। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর দাগ দিয়ে দিই, 1 নম্বর এটা 1 নম্বর, ওকে? ভালো কথা। দেখো এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল, যদি বইয়ের ইয়েতে করতে না অনেক চাপ হয়ে যেত তোমাদের। আশা করি এটা নাম্বার দেওয়ার কথা স্যারদের, ঠিক আছে? তো যে স্যার দেবেন না তো সে স্যারকে তো আমি মানে রেসপেক্টই করি না, কারণ এই এত সুন্দর একটা কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করলাম, সেট থিওরি ভেন ডায়াগ্রাম দেখলাম, তো এটাতে যদি না নাম্বার দেয় তো সেটা তো কোনো ব্যাপারই নয়, কোনো কথাই হবে না, ঠিক আছে? নাম্বার দেবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এটা হয়ে গেল। এবার আমাদের শুধু এই টার্মটা লাগবে, তাহলে আমরা P of D ক্যালকুলেট করতে পারবো, আমাদের আলটিমেটলি সেটাই ক্যালকুলেট করতে হবে, রাইট? তাহলে চলো P of A ইন্টারসেকশন B এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এই একটা টার্ম দেওয়া আছে লিখলাম, তাহলে P of B হবে এখানে অবভিয়াসলি, তাই তো? এটাই তো ফর্মুলা। চলো তাহলে এটা লিখে নিই 1/3 আর P of B কত আছে 1/4, দ্যাট ইজ 1/12, ওকে? তাহলে এবার আমরা কি লিখতে পারি, hence 1 implies P of D is equal to P of A কত হবে 1/2 আর P of B কত হবে 1/4 minus 2 into 1/12, right? That is তোমার 1/2 প্লাস 1/4 মাইনাস 1/6, 2 6 12, তাই তো? যেবার এখানে কত হবে 12 লসাগু হবে, 2 6 12 6 প্লাস 4 3 12 3 মাইনাস 2 9 7 7/12, যেটা হচ্ছে তোমাদের অ্যান্সার, রাইট? তো চলো এই হচ্ছে আমাদের ঘটনা। এইভাবে তোমরা আস্তে আস্তে যদি স্টেপ বাই স্টেপ যদি লজিক্যালি করতে থাকো আশা করি জিনিসটা কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস আমি বলে দিই, আমি কেন শুধুমাত্র নিউমেরিক্যাল অঙ্ক করাচ্ছি, কারণ এই যে চ্যাপ্টার থেকে এক্সারসাইজ থেকে কিন্তু নিউমেরিক্যাল অঙ্ক দেওয়ার প্রবাবিলিটি কিন্তু 90%, ঠিক আছে? এবার তোমরা বুঝতেই পারছো যে নিউমেরিক্যাল অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট। লেখা অঙ্ক দেয় না বললে চলে, লেখা অঙ্ক দিলে বাস থিওরেম থেকে দেয়, ঠিক আছে? আর যদি ভুল ভবিষ্যৎ দিয়ে দেয় তার অথবা যেটা থাকবে সেটা করে নেবে, কি আছে, কোনো চাপ নেই। এই চ্যাপ্টারের লেখা অঙ্ক নিয়ে যে বেশি মাথা ঘামাবে, খুব বেশি যে মাথা ঘামাবে তার কিন্তু বিপদ আছে, কারণ এরপরে আমাদের সমসম্ভব চলক শিখবো আর দ্বিপদ বিভাজন শিখবো। এই দুটো জিনিস শিখলে দেখবে হয় সমসম্ভব চলক থেকে মেকআপ হয়ে গেছে, নয় দ্বিপদ বিভাজন থেকে মেকআপ হয়ে গেছে, ঠিক আছে? এই চ্যাপ্টারের লেখা অঙ্ক খুব একটা না করলেও চলবে, ঠিক আছে? তবে হ্যাঁ, যেগুলো আমি করাচ্ছি সেই টাইপের অঙ্ক করবে এবং যেগুলো এক্সাম্পলে আছে এক্সাম্পলের প্রত্যেকটা অঙ্ক একটুখানি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, দেখবে তার মধ্যে থেকে তোমরা পেয়ে গেছো যদি এখান থেকে লেখা অঙ্ক দেয়, ওকে? তো চলো বেশি চাপ নিয়ে লাভ নেই, জীবনে অনেক চাপ আছে কিন্তু সেই সব চাপ আমরা নেব না, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট অঙ্কটা টুকছি, তার জন্য একটু ভিডিওটা পজ করে দিলাম। যা কেমন একটা অঙ্ক দেখতে লাগছে না, 1 2 3 4 I J K L P Q M R যা কিছু পেয়েছে সব ঢুকিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। দেখো খুব ভালো করে বোঝো, অঙ্কটা আমি পড়ছি বোঝাচ্ছি, এই অঙ্কটা বোঝাটা নিয়ে সমস্যা, অঙ্কটা করার কোনো সমস্যা নেই, খুব ইজি অঙ্ক। আর এই অঙ্কটা কিন্তু আমার
পার্সোনাল ফেভারিট অঙ্ক, ঠিক আছে? তোমরা একটু স্টার মারো, কারণ আমি যে বছর এইচএস দিয়েছিলাম সেই বছর এই অঙ্কটা কিন্তু এসেছিল, ঠিক আছে? তো এইচএসে যখন আমি অঙ্কটা দেখেছি তখন আমি তো অবাক, কি অবস্থা, এত কিছু করে গেলাম, এত প্র্যাকটিস করে গেলাম, শেষে এই ধরনের একটা লালু অঙ্ক দিয়ে দিল। হতাশ হয়েছিলাম অঙ্কটা দেখে। দেখা যাক, তো দেখি কিভাবে করি আমরা। অনেকদিন আগে করেছি, ভুলে গেছি হয়তো। আগে অঙ্কটা বোঝো ভালো করে। A1 A2 A3 এরকম করে করে এনখানা ইভেন্ট আছে, এন অবধি। সেই এনখানা ইভেন্ট কিনা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, খুব ভালো করে, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং পি অফ এআইটা 1 মাইনাস কিউআই এর সাথে সেম। এর মানে কি? এর মানে কি, A1 ইভেন্টের জন্য একটা Q1 ইভেন্ট এক্সিস্ট করে, Q1 ইভেন্ট না, Q1 একটা নাম্বার, A1 ইভেন্টের জন্য Q1টা এক্সিস্ট করে, খুব ভালো কথা। আচ্ছা, A2-র জন্য একটা Q2 এক্সিস্ট করে নাম্বার, A3-র জন্য Q3 এক্সিস্ট করে, এবং AN এর জন্য একটা QN এক্সিস্ট করে। এগুলো সব রাফ ওয়ার্ক, এগুলো কিচ্ছু লেখো না খাতায়। এমনভাবে এক্সিস্ট করে যে সাচ দ্যাট, এমনভাবে এক্সিস্ট করে যে পি অফ A1 এর ভ্যালুটা সবসময় কি হয় না, 1 মাইনাস Q1 হয়। পি অফ A2 এর ভ্যালুটা কি হয়, 1 মাইনাস Q2 হয়। পি অফ A3 এর ভ্যালুটা কি হবে, 1 মাইনাস Q3 হবে। এরকম করে করে আমাদের জিনিসটা চলছে। তা এই আইটা ওই জন্য এরকম ভাবে লেখা। এই জিনিসটার মানে হচ্ছে একটু খুললে এরকম ভাবে দেখায়, ঠিক আছে? তো যেগুলো আর কি টাইট থাকে না, যেগুলোকে খোলা হয় না, সেগুলোকে দেখে ভয় লাগে, বাট একটু খুলে দিলেই জিনিসটা ইজি। ওকে, আচ্ছা, এবার এই যে জিনিসটা, এই জিনিসটার মানে কি অ্যাকচুয়ালি, খুব ভালো করে আমরা দেখো এখানে কি করি। মানে এখানে দেখো কিন্তু কমপ্লিমেন্টের একটা ব্যাপার আসার কথা, কারণ 1 মাইনাস সামথিং মানে কি, কমপ্লিমেন্ট। ওকে, এটা একটুখানি বুঝে নিতে হবে যে অঙ্কে আভাস দিয়ে দিয়েছে যে 1 মাইনাস সামথিং মানে কমপ্লিমেন্টের একটা কথা বলছে। ওকে, চলো তাহলে আমরা যদি এরকম ভাবে দেখি এই যে সম্পর্কটা, এখান থেকে যদি আমরা দেখি সলিউশন, ঠিক আছে? নাও সলিউশন তোমরা কিভাবে লিখবে খাতায়, সিন্স পি অফ এ আই ইকুয়াল টু 1 মাইনাস কিউ আই, যেখানে তোমার আই ইকুয়াল টু 1 2 থেকে করে করে এন, ঠিক আছে? এর মানে কি হতে পারে, আমরা কিউআই এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাই তো, তাহলে কিউআই টা এপারে আসছে, কিউআই ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এআই। খুব ভালো কথা। এবার কিউআইটা কি হবে, 1 মাইনাস পি অফ এআই মানে কি, পি অফ এআই, পি অফ এআই তার কমপ্লিমেন্ট। খুব ভালো কথা, কিউআইটা কমপ্লিমেন্ট হিসেবে হয়ে যাচ্ছে। তাহলে দেখো এবার আমাদের যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে আমাদের ইজি হয়ে গেল। তাহলে এটা মানে কিন্তু কিছুই নয়, জাস্ট A1 কমপ্লিমেন্ট। তাহলে আমাদের কি প্রুফ করতে হবে, এটা আমি রাফে লিখছি, এটা তোমরা লিখবে না। 1 মাইনাস পি অফ A1 কমপ্লিমেন্ট, পি অফ A2 কমপ্লিমেন্ট, রাইট, পি অফ AN কমপ্লিমেন্ট। অঙ্কের অর্ধেক জিনিস এখানেই সলভ হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে কিউআই মানে কি, পি অফ এআই এর কমপ্লিমেন্ট, এটা কি না, ফর অল আই 1 to n অবধি, ঠিক আছে? ভালো কথা। তাহলে এবার যদি আমরা কোনোভাবে এই জিনিসগুলোকে করতে পারি, রাইট, তাহলে আমরা কি করবো এখানে দেখো, এটা মানে কি, আবার এটা মানে খুব সুন্দর করে দেখতে হবে এখানটায়, যে স্বাধীন যেহেতু বলেছে, দেখো খুব ভালো করে বোঝো, আমি জিনিসটা ভাঙছি, ঠিক আছে? একটু কঠিন হতে পারে। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলেছে মানে কি, এগুলো যেহেতু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে, 1 মাইনাস মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আমি কি বলেছিলাম, যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এটা হয়ে যায় তোমাদের পি অফ A1 কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, A2 কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, মানে ঘটনাগুলোর ইন্টারসেকশন হয়ে যায়, রাইট? বুঝতে পারছো? তাহলে এখানে তো A1 কমপ্লিমেন্ট ঘটনা ছিল, সবকটা যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তাহলে ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে এটার মানে আবার কি বলো তো, এটার মানে হচ্ছে তোমাদের 1 মাইনাস পি অফ A1, ডি মর্গানস ল, 1 2 এরকম করে করে এন তার হোল কমপ্লিমেন্ট, কারণ সবকটা আলাদা করে কমপ্লিমেন্ট, ইউনিয়ন করে দিলাম, হোল কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে এই যে জিনিসটা, এর ইউনিয়নটা 1 মাইনাস এর সাথে সমান, মানে বেসিক্যালি কিছুই না, জাস্ট ওই যে জিনিসটা, মানে আমরা এখান থেকে যদি ব্যাক ক্যালকুলেশন করি আমরা কিন্তু এখানে ফিরে যেতে পারবো। বোঝা যাচ্ছে জিনিসটা? আমরা যদি বলি যে এই জিনিসটার মানে তো ওইটা, তাই তো, করছি এবার অঙ্কটা করছি, অনেকক্ষণ মুখে ফটর ফটর করে নিয়েছি, এবার অঙ্কটা করি, চলো। এগুলো কিন্তু লিখবে না, ওকে, এটুকু লিখবে না, কাটা। এবার নাও উই নো, খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে, উই নো অঙ্কটাকে দেখলাম আর সলভ হয়ে গেল, ঠিক আছে? পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন করে করে আমরা যদি এন অবধি যাই, এই জিনিসটা বা এই জিনিসটার কমপ্লিমেন্ট মানে কি, 1 মাইনাস পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন করে করে এন অবধি যদি যাই,
দেখো এটা তো গোটাটা একটা ঘটনা, A1 একটা ঘটনা, A2 একটা ঘটনা, তাহলে তাদের ইউনিয়নটা কি হবে সেটাও একটা ঘটনা, সবার ইউনিয়নটা একটা ঘটনা। এবার যে কোনো ঘটনার কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস সেই ঘটনার প্রবাবিলিটি। ঠিক আছে, কোনো ঘটনার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি মানে কি, এটা বাইরে হবে, বাইরে, ঠিক আছে, এরকম করেই দেখে নোটেশনটা। কোনো ঘটনার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি মানে কি 1 মাইনাস সেই ঘটনার প্রবাবিলিটি। ওকে, তো আমরা এই ফর্মুলাটা জানি, ভালো কথা। এবার আমরা কি লিখতে পারি, এটাকে একদিকে আনতে পারি। নাও পি অফ A1 ইউনিয়ন A2 এরকম করে করে AN ইজ ইকুয়াল টু, এটা এপারে আসছে তাহলে এটা ওপারে চলে যাবে 1 মাইনাস পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন করে করে AN। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এবার আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। এখানে তোমরা লিখবে ডি মর্গানস ল। কি হবে, সবকটার ইউনিয়নের মানে সবার কমপ্লিমেন্টটা যদি হোল কমপ্লিমেন্ট থাকে সেটাকে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি করতে হয়, A1 কমপ্লিমেন্ট ইন্ডিভিজুয়াল করে দিলাম এবং ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে গেল। এটা ডি মর্গানস ফর্মুলা। ঠিক আছে, হলো AN কমপ্লিমেন্ট, ভালো কথা, এটা হলো। ওকে, এবার আমরা কি করব, যেহেতু এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ঘটনা, তো এটাকে মাল্টিপ্লিকেশন আকারে লেখা যায়, করে করে হয়ে গেল। এবার দেখো তো বাবু কি হবে। আচ্ছা, এটা লিখবে যে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমি ঘেটে দিয়েছি, ঠিক আছে, এগুলো আর কি হিব্রু ভাষা হয়ে গেছে, তোমরা একটু প্লিজ একটু পরিষ্কার করে লেখো, নইলে কিন্তু নাম্বার কেটে নেবে। ওকে, তো 1 মাইনাস এই জিনিসটা মানে কি, A1 কমপ্লিমেন্ট মানে কি Q1, A2 কমপ্লিমেন্ট মানে কি Q2। এটাকে 1 নম্বর তুমি ইকুয়েশন নাম দিতে পারো। ঠিক আছে, Q1 Q2 Qn ফ্রম 1। ওকে, এটাই তো প্রুফ করার ছিল, তাই না? প্রুফড। কি সহজ লালু অঙ্ক দিয়েছিল আমাকে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না, আই এম সো সরি বাবু, আই এম সো সরি। কি হলো, লাস্ট লাইনটা তো দেখাই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমরা দেখো দেখো দেখো, প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ। এই যে জিনিসটাকে আমি যদি এখানে লিখি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, 1 মাইনাস পি অফ A1 কমপ্লিমেন্ট মানে কি AI কমপ্লিমেন্ট মানে QI, তাহলে A1 কমপ্লিমেন্ট মানে Q1। আচ্ছা, A2 কমপ্লিমেন্ট হবে, A2 কমপ্লিমেন্ট মানে কি AI কমপ্লিমেন্ট মানে Q1 QI, তাহলে A2 কমপ্লিমেন্ট মানে Q2, এরকম করে করে Q3 QN। ঠিক আছে, এটাই তোমাদের প্রুফ করতে বলেছিল। এবার এখানে তোমরা লিখে দেবে যে বাই 1। ওকে, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা পেয়েছি। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, এবং অঙ্কটা খুবই লালু অঙ্ক ছিল, কিন্তু লজিক্যাল অঙ্ক ছিল। এখানে কিন্তু প্রচুর সিম্বল নিয়ে খেলা করা হয়েছে, একটুখানি লজিক নিয়ে খেলা করা হয়েছে, তো এটা একটুখানি বুঝতে হবে। আশা করি আমি খুব সহজে বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা এগিয়ে যাই, চলো একটু পজ করে নিয়ে আমরা নেক্সট অঙ্কটা টুকবো। দেখো 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 কি অঙ্ক দিয়েছে। আ কাপল হ্যাভ 2 চিলড্রেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বোথ আর বয় ইফ ইট ইজ গিভেন। 1 নম্বর 1 ইজ বয়, 2 নম্বর এল্ডার 1 ইজ বয়। তার মানে এখানে কি করতে হবে যে এটা একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটার রেসপেক্টে দুজনেই বালক বা দুজনেই ছেলে সেটা হওয়ার প্রবাবিলিটি নির্ণয় করতে হবে। বুঝতেই পারছো কন্ডিশনাল প্রবাবিলিটি। দ্বিতীয়বারে এল্ডার 1 ইজ বয়, দেখো 1 ইজ বয় আর এল্ডার 1 ইজ বয়, খুব চাপের ব্যাপার। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ওয়ার্ড। তো এই কন্ডিশনে তোমার দুটো চাইল্ডই আর কি বয় হবে, সেটারই আর কি প্রবাবিলিটি বের করতে বলেছে। তো একটা খুব ভালো কথা, দেখো এখানে দুবার বাচ্চা জন্ম দেওয়া হয়েছে, রাইট? মানে কি সব বলছি, দুটো ছেলে হয়েছে, ঠিক আছে, মানে এখানে র্যান্ডম এক্সপেরিমেন্টেই এমন বাচ্চা জন্ম দেওয়া। তো বায়োলজিক্যাল পার্সপেক্টিভটা না ভেবে ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভটা ভাবো। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভে দেখলে আমরা কি বলবো যে না, দুবার বাচ্চা জন্মেছে, তাহলে তার স্যাম্পল স্পেস কি হবে, স্যাম্পল স্পেস কি হবে দেখো, একবার জন্ম মানে একবার কি বলে ওটাকে, আমি ভালো ভাষা ইউজ করতে পারছি না, এখানে ভালোবাসা নেই। ঠিক আছে, একবার জন্ম হলে, একবার সন্তান জন্ম নিলে সেই সন্তানটা আইদার কি হতে পারে, আইদার বয় হতে পারে আর গার্ল হতে পারে। ঠিক আছে, বাকি স্পেশাল কেসগুলো বাদ দাও। ঠিক আছে, এটা আমাদের জানা আছে যে যখনই একটা জন্ম দেওয়া হয় একটা সন্তানকে, তাহলে হয় সে বয় হবে নয় সে গার্ল হবে। ঠিক আছে, তাহলে এখানে দুবার পরপর জন্ম দেওয়া হয়েছে, তাই জন্য আমাদের কার্তেশিয়ান প্রোডাক্ট হবে, রাইট? দ্বিতীয়বারেও তো তাই দুটো পসিবিলিটি, তাই না? তাহলে মেন যে স্যাম্পল স্পেস, এক্সপেরিমেন্টটা তো দুবার করা হয়েছে, রাইট? র্যান্ডম এক্সপেরিমেন্টটা দুবার করা হয়েছে, তো সেই জন্য আমাদের কার্তেশিয়ান প্রোডাক্ট হবে। ঠিক আছে,
তো কার্তেশিয়ান প্রোডাক্ট করতে হবে। আমি আর কিছু বলতে পারছি না এখানটায়। বি কমা বি হতে পারে দুবার, মানে এটা হতে পারে দুটোই বয়। আবার তোমার বি কমা জি হতে পারে, আবার হতে পারে জি কমা বি হতে পারে, আবার হতে পারে জি কমা জি হতে পারে, এইগুলো হতে পারে। ঠিক আছে, এই কটা পসিবিলিটি হতে পারে। হয় দুটো ছেলে, নয় প্রথমটা ছেলে দ্বিতীয়টা মেয়ে, নয় দ্বিতীয়টা ছেলে প্রথমটা মেয়ে, আর নইলে দুটোই মেয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। ঠিক আছে, তোমরা খুব ভালো করে লিখবে যে এই ঘটনাটি স্যাম্পল স্পেস বা নমুনা বিন্দু হচ্ছে এগুলো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এন অফ এস কত আসছে? 4 আসছে, ভালো কথা। দেখো এবার কি করতে হবে, প্রথমটা একটা অঙ্ক, প্রথম অঙ্কটা করি। স্যাম্পল স্পেস তো বেরিয়ে গেছে, রাইট? তাহলে প্রথম অঙ্কটা করি, তাহলে কালি চেঞ্জ করতে হবে না। চলো, এক নম্বর কি? 1 ইজ বয়। আচ্ছা, ফার্স্ট 1 ইজ বয়, ঠিক আছে, সেটাকে আমরা যদি কি বলে ই নাম দিই। ঠিক আছে, ইটা কি? ফার্স্ট 1 ইজ বয়। আচ্ছা আচ্ছা, আমাদের মেন ঘটনা কোনটা? বোথ আর বয়, তাই তো? তাহলে বোথ আর বয়ের জন্য আমরা বি ইভেন্ট নাম দিচ্ছি। বি ঘটনা মানে কি? বোথ আর বয়। ঠিক আছে, দুজনেই ছেলে হওয়ার ঘটনা হচ্ছে বি, আবার প্রথম সন্তানটা ছেলে হওয়ার ঘটনা ই, রাইট? তাহলে এর নমুনা বিন্দু কতগুলো দেখে নেবো আমি, রাইট? অঙ্কটা তোমাদের এক্সাম্পলের অঙ্ক, কত থেকে ভুলে গেছি, তবে সেখান থেকে একটু লেখাটা দেখে নেবে, আমি লজিকটা বলে দিচ্ছি অঙ্ক। ঠিক আছে, চলো, ফার্স্ট 1 ইজ বয়। আচ্ছা, একটা কথা এখানে বলার আছে যে তোমাদের অনেক অভিযোগ আছে হয়তো যে দাদা এরকমভাবে অঙ্ক করায়, হিন্ট দেয়, বাকি বলে দেখে নাও এক্সাম্পল থেকে, পড়ে নাও নিজে নিজে। এইগুলো কেন বলে? দাদার প্রতি আমার অভিমান আছে, দাদা অঙ্ক করাতে পারে না, ভালোভাবে পড়াতে পারে না। দেখো, হ্যাঁ আমি মানছি আমি পড়াতে পারি না বা অঙ্ক করাতে পারি না, যাই হোক আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আমি কেন বলি বলো তো তোমাদেরকে, যে এক্সাম্পলটা দেখে নেবে, ওইখান থেকে করে নেবে, বাকিটা কমপ্লিট করবে নিজে। দেখো, ব্যক্তিগতভাবে আমি মনে করি স্পুন ফিডিংটা উচিত নয় যে কোনো স্টুডেন্টেরই, যে কোনো সাবজেক্টের, যে কোনো স্ট্রিমের হোক না কেন, সে আর্টসের হোক কমার্সের হোক। আমার মনে হয় স্টুডেন্টকে স্পুন ফিডিং করানোটা অপরাধ, কারণ তাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। হয়তো এখন তুমি প্রচুর জিনিস তুমি তাকে প্রোভাইড করছো, হয়তো তার হেল্প হবে তুমি ভেবে করছো, কিন্তু না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে তাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। কারণ আজ বাদে কাল তোমরা যখন কলেজে যাবে, কলেজে গেলে কি পাবে? এরকম পাবে, এরকম গালে তুলে খাইয়ে দেওয়া পাবে? কোনো দিন পাবে না। তখন তোমার মনে হবে যেন আমি এবার ফেঁসে গেলাম। দ্বিতীয় কথা, মনে করো কলেজে হলো, আর 5 বছরের মধ্যে হয়তো অনলাইন এডুকেশন এত সুন্দর হয়ে গেল যে কলেজের সব কিছুই ম্যারাথন হচ্ছে, সব কিছুই আর কি ওয়ান শট হচ্ছে, সব কিছুই চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হচ্ছে। মনে করলাম বিএসসির জন্য হলো, এমএসসি থেকে কি করবে বা ফার্দার স্টাডি করবে যখন, তখন কি করবে? বা যারা স্পেশাল কোর্সেস নিচ্ছে, কেউ আর্কিটেকচার, এগ্রিকালচার, এগুলোর জন্য তার কোর্স লঞ্চ করা সম্ভব নয়। টিপিক্যাল যেগুলো আছে সেগুলোর জন্য কোর্স লঞ্চ করছে, বাট বাকির জন্য তো কোর্স লঞ্চ করা সম্ভব নয়, স্পুন ফিডিং তো সম্ভব নয়, তাই না? তখন তোমরা কি করবে? সেই জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে সবাই স্রোতের দিকে গা ভাসাচ্ছে, সবাই চামচে করে তোমাদের খাইয়ে দিচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, চামচে করে খাওয়ানোটা ঠিক না, কারণ আখের এটা তোমাদেরই ক্ষতি হবে। হয়তো চামচে করে না খাওয়ালে এইচএসে 1-2 নম্বর কম পাবে যদি পরিশ্রম তোমরা কম দাও, তো সেটা ফেয়ার, চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অভ্যেসটা যেন খারাপ না হয়ে যায়, অভ্যেসটা যেন এমন না হয়ে যায় আমি টিচার ডিপেন্ডেন্ট হয়ে যাব, বই পড়বো না, দেখবো না এক্সাম্পল, কিচ্ছু হবে না বাবু। ভবিষ্যৎ খুব অন্ধকার, পড়াশুনো কিচ্ছু শেখা যাবে না, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। ঠিক আছে, আমিও একটা সময় কিছু ক্ষেত্রে স্পুন ফিডিংটা আমাকেও করানো হয়েছিল, আমিও করেছি ইচ্ছা করে, যে কেউ চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে, তুমি হা করে বসে আছি, না করছি না যে খাইও না, করছি কারণ আমার ভালো লাগছে, বেশি খাটতে হচ্ছে না। তো আমি বলছি প্লিজ খাটো। জানি দুনিয়া উন্নত হয়ে গেছে, দুনিয়া অনেক আগে চলে গেছে, কিন্তু স্টিল সত্যেন্দ্রনাথ বোস তৈরি হতে গেলে সেরকমভাবে পড়াশুনো করতে হবে, মেঘনাথ শাহ তৈরি হতে গেলে সেরকমভাবে পড়াশুনো করতে হবে, স্ট্রাগল করে, খেটে, বই থেকে খুঁজে এক্সাম্পল পড়ে একটা অঙ্ক হচ্ছে না মাথা চুলকে, রাইট? সেজন্যই আমি বলি এত কিছু। এনিওয়েজ, দেখো সিরিয়াস করে দিলাম হয়তো। হ্যাঁ, তো ফার্স্ট 1 ইজ বয়, এটা আমাদের ইভেন্টটা। তাহলে তার আন্ডারে কতগুলো স্যাম্পল স্পেস হবে? দেখো, ফার্স্ট ওয়ান বয়, এটা নয়, তাহলে এই দুটো, তাহলে বি খুব ভালো কথা, আর বি জি হলো। আচ্ছা, বোথ আর বয়ের আন্ডারে কটা স্যাম্পল স্পেস হবে? বোথ আর বয় একটাই, রাইট? তাহলে আমাদেরকে বের করতে হবে বেসিক্যালি কি, খুব ভালো করে বোঝো, এই শর্তে 1 ইজ বয়, তার মানে 1 ইজ বয় মানে, আচ্ছা আমি তো এটা ভুল করে ফেললাম, এটা আমি 2 নম্বরটা করে ফেলছি, কারণ ফার্স্ট 1 বলেছি বা এল্ডার ওয়ান আর ফার্স্ট 1 একই কথা। আচ্ছা, এটা 2 নম্বরের অঙ্ক, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, এল্ডার ওয়ান ইজ বয়, তার আন্ডারে এটা হচ্ছে, ঠিক আছে, আর এখানে যে কোনো 1 ইজ বয়, সেটা অন্য ইভেন্ট স্পেস দেবে আর কি, অন্য নমুনা বিন্দু দেবে, ঠিক আছে। এনিওয়েজ, জাস্ট দাগ নাম্বারটা আর কি, ফার্স্ট 1 ইজ বয়,
তাহলে এই শর্তে এটা ঘটবে, রাইট? এই শর্তে এটা ঘটবে, তার মানে ই এর শর্তে বি ঘটবে, এর প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে, রাইট? তো এর প্রবাবিলিটি কি করে বের করে তোমরা তো জানো, পি অফ বি ইন্টারসেকশন ই ডিভাইডেড বাই পি অফ ই, ব্যাস এই তো হয়ে গেল। আচ্ছা, পি অফ বি ইন্টারসেকশন ই মানে কি? আচ্ছা, আগে আমরা ইন্টারসেকশনটা ডিফাইন করে নিই। বি ইন্টারসেকশন ই, এটা কি হবে? জাস্ট এই একটাই পয়েন্ট হবে, বি কমা বি, কারণ দুটো এইটাই তো শুধুমাত্র আছে ইন্টারসেকশনে। ওকে, তাহলে এবার এখানে একটাই পয়েন্ট আছে, তাহলে তোমার পিটা কি হয়ে যাবে? একটা পয়েন্ট, আর নমুনা স্পেসে কতগুলো পয়েন্ট? 1 2 3 4, 4টে পয়েন্ট, রাইট? তাহলে প্রথমটা কি হয়ে যাবে? 1/4। আচ্ছা, পি অফ ই কত হবে? পি অফ ই কত হচ্ছে? দুটো পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট, আর টোটাল 1 2 3 4টে পয়েন্ট, 4, তাহলে 1/2, রাইট? 1/2, রাইট? ওকে, তাহলে 2/4, দ্যাট ইজ 1/2, ব্যাস। তাহলে দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে এটা, মানে এই যে শর্ত, এই ঘটনার শর্তে এই ঘটনাটা ঘটা, রাইট? প্রথমজন ছেলে, সেই শর্তে দুজনেই ছেলে হবে, তার প্রবাবিলিটি নির্ণয় করো, ঠিক আছে? ব্যাস, তো এই, আর কিছু না, হলো। আচ্ছা, এবার আমরা প্রথমটা যদি করে নিই, সেম সেম সেম, কোনো ব্যাপার না, আমি জাস্ট এটা মুছে দেবো, তোমরা একটু টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে একটু লিখে নাও, ঠিক আছে? চলো। আচ্ছা, এখানে জাস্ট কিছুই চেঞ্জ হবে না, তেমন কিছু চেঞ্জ হবে না, রাইট? কি কি চেঞ্জ হবে সেটা একটু বলে দিচ্ছি। আমি মনে করছি এফটা, ঠিক আছে? এফটা হচ্ছে তোমার যে কোনো একজন বয়, তাহলে 1 ইজ বয়, এর ঘটনা, ঠিক আছে? আচ্ছা, বোথ আর বয় সেম থাক, তাহলে এটা, ঠিক আছে? দেখো এফ এফ, আচ্ছা, যে কোনো একজন বয়, ঠিক আছে, সেটার জন্য আর কি স্যাম্পল স্পেস কি হবে? যে কোনো একজন বয়, এটাতে এটা আমাদের আসবে, এটাও আসবে, এটাও আসবে, ওটা আসবে না, ঠিক আছে? বুঝলে পার্থক্যটা কোথায়? প্রথমজন ছেলে হওয়া আর যে কোনো একজন ছেলে হওয়া, এই দুটো ঘটনা কিন্তু আলাদা, ঠিক আছে? তো সেজন্য আমরা এরকমটা ডিফারেন্ট স্যাম্পল স্পেস পেয়ে গেলাম, ঠিক আছে? যে কোনো একজন বয়, এখানে বলেছে 1 ইজ বয়, তাহলে যে কোনো একজন বয়, তাহলে এই কটা স্যাম্পল পয়েন্ট এই ঘটনাকে সাপোর্ট করছে, রাইট? তাহলে এই ঘটনার কন্ডিশনে, তাহলে এটা এফ এর কন্ডিশনে কার ঘটনা? বি ঘটনা ঘটবে, কারণ আমাদের তো মেন ঘটনা তো সেম আছে, তাই না? বি ঘটনা ঘটার প্রবাবিলিটি উইথ রেসপেক্ট টু এফ, তাহলে বি বাই এফ করে নিই, এটা মানে কি হয়? পি অফ বি ইন্টারসেকশন এফ হয়, আর পি অফ এফ হয়, রাইট? আচ্ছা, পি অফ এফ কত হবে তোমাদের? বুঝতেই পারছো, এটা আর বলতে হবে না, 3/4, তাই তো? কারণ এখানে 3টে বিন্দু আর এখানে মোট 4টে বিন্দু, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এবার কি করব? বি ইন্টারসেকশন এফ কিন্তু সেমই থাকবে, মজার ব্যাপার এটাই, কারণ দেখো শুধুমাত্র এই পয়েন্টটাই আছে, ঠিক আছে? আগেরটার সাথে এটার ও কিন্তু সেম থাকবে, ঠিক আছে? খুব ভালো কথা, এটা বুঝতেই পারছো আশা করি। এনিওয়েজ, এবার কি করবো? বি ইন্টারসেকশন এফ মানে 1/4 এবং ডিভাইডেড বাই এফ, তার মানে 3/4। আচ্ছা, ওকে, 4/4 into 3, দ্যাট ইজ 1/3, ভেরি গুড। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাও অ্যান্সার, আর একটা তো অ্যান্সার ছিল যেটা, সেটা। তো এই হচ্ছে আমাদের ঘটনা, দেখেছো? মানে দেখতে কঠিন, হয়তো অঙ্কটা পড়ার পরে মনে হবে যে কঠিন, কিন্তু না, প্রত্যেকটা লাইনকে এক একটা করে ঘটনা করে, মানে ঘটনা হিসেবে ট্রিট করবে, যে এটা একটা ঘটনা, দুজন ছেলে হবে, এটা একটা ঘটনা। এক্সপেরিমেন্টটা কি? জন্ম হওয়া সন্তানের, ঠিক আছে? আউটকাম কি কি হতে পারে? একটা জন্ম, মানে একবার সন্তান জন্ম হওয়ার রেসপেক্টে দুটো আউটকাম হতে পারে, আইদার ছেলে আর মেয়ে। আচ্ছা, এবার যদি পরপর দুবারই এক্সপেরিমেন্টটা করে ফেলে কোনো কাপেল, উৎসুক কাপেল, পরপর দুবার যদি এক্সপেরিমেন্টটা করে ফেলে, তাহলে স্যাম্পল স্পেস চেঞ্জ হবে। কিভাবে হবে? প্রথমবার এক্সপেরিমেন্ট করার যে আউটকামগুলো এবং দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট করার যে আউটকামগুলো, সেগুলোর কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে যাবে। এগুলো তো তোমরা জানো, সেই শুরু থেকে আদিমকাল থেকে জেনে আসছো। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই, আর দুটো অঙ্ক বাকি আছে, খুব ইজি অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, অঙ্কটা একদম নতুন অঙ্ক, দেখে একটু ভয় পেয়ে যেতে পারো, আমিও হয়তো ভয় পেয়ে যেতে পারি করতে করতে, দেখা যাক, একসাথে করি, চলো কি হয় দেখি। আচ্ছা, আমাদের কি বলেছে কি এটা বের করতে হবে, এগুলো দেওয়া আছে, রাইট? তাহলে এটা যদি বের করতে বলে, এখানে দেখতেই পাচ্ছ দুটো ঘটনা, বি একটা ঘটনা, আরেকটা ঘটনা এ ইউনিয়ন বিসি, খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ যে এই ঘটনা ঘটার রেসপেক্টে এই ঘটনা ঘটার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে আমরা তো এটাই জানতাম না, যে পি অফ বি ইন্টু পি অফ এটা, আচ্ছা এটা একটুখানি ভালোভাবে লিখি, হ্যাঁ, পি অফ এ ইউনিয়ন বিসি ইন্টু পি অফ বি বাই এ ইউনিয়ন বিসি, এই জিনিসটার মানে কি? পি অফ এ ইউনিয়ন বিসি
ইন্টারসেকশন বি, এটাই তো। হ্যাঁ, জাস্ট ফর্মুলা। আমি কি করছি, এই ফর্মুলাটার উৎপত্তি বা এই টার্মটার উৎপত্তি কোন ফর্মুলা থেকে হয়েছে সেটা দেখার চেষ্টা করছি। তো তার জন্য আমার আরেকটা ইভেন্ট লাগবে, যে ইভেন্টটা নিচে ডিভাইড হয়ে আছে সেই ইভেন্টের সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে তো তাদের ইন্টারসেকশনের ফর্মুলা বেরিয়ে যাবে, তাই না? এটা তো আমরা শিখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটিতে। ওকে, এতক্ষণ ধরে আমরা এটাই করে আসছি। এনিওয়েজ, তো এবার দেখো, আমরা যদি কোনো প্রকারে এটার প্রবাবিলিটি জানতে পারি এবং কোনো প্রকারে যদি এটার প্রবাবিলিটি জানতে পারি তাহলে আমাদের কেল্লা ফতে। এটার প্রবাবিলিটি জানতে পারবো এখান থেকে, ঠিক আছে? মনে হচ্ছে আমার, জানি না কি হবে। আর এই দুটো কিছু একটা কাজে লাগবে, হতে পারে, দেখা যাক। আমরা প্রথমে দেখো, খুব ইজি ইজি স্টেপ, অনেকগুলো ঘটনার সাথে ডিল করতে হচ্ছে, এবি সবার সাথে। তাহলে এ কমপ্লিমেন্টের একটা প্রবাবিলিটি আছে, সেটা বের করে নিই আমরা। সরি, এর প্রবাবিলিটি পি অফ এ ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট। জাস্ট ইজি ফর্মুলা তো, 1 মাইনাস 0.3 দ্যাট ইজ 0.7। খুব ভালো কথা। এ আচ্ছা, বি দেওয়া আছে তো বি এ কমপ্লিমেন্টের বের করে নিই, লাগবে কি লাগবে না জানি না, জাস্ট বের করে নিই, আছে যখন বের করে নিই। ইকুয়াল টু 1 মাইনাস 0.4 দ্যাট ইজ 0.6। ঠিক আছে, দুটো প্রবাবিলিটি বেরিয়ে গেল। আচ্ছা, এবার কি করব, এই জিনিসটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করব। ভালো কথা, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখো, এই ধরনের অঙ্ক আমি করিয়েছিলাম, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই ধরনের অঙ্ক করানোর জন্য কি করতে হয়, ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কি বলে ওটাকে, প্রবাবিলিটি যদি বের করতে বলি, দেখো, পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু পি অফ এ, ঠিক আছে, প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট, কারণ ইউনিয়নের ফর্মুলা ভেঙে দিচ্ছি, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। রাইট, খুব ভালো কথা। তাহলে এবার পি অফ এটা কত এসছে আমাদের, 0.7, আর পি অফ বিসি কত এসছে, 0.6, মাইনাস এই জিনিসটার মানে আমরা জানি না। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এই জানি না কেন, জানি তো, হ্যাঁ এই তো দিয়ে দিয়েছে, তাই বলি। মানে অঙ্ক দেখেছো, মানে ফ্লোতে চললে তুমি বুঝতে পারবে, যদি কোথাও একটা মিসিং থাকে সেটা তুমি উপর থেকে আইডেন্টিফাই করতে পারবে, রাইট? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা বুঝলে না আমাকে ভালো করে বলো। জাস্ট এইটুকু ক্যালকুলেট করার জন্য আমরা ইউনিয়নের ফর্মুলাতে এক্সপ্যান্ড করে দিলাম, সেটা ইউনিয়নের ফর্মুলা, এবং সেখান থেকে আমরা করে নিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 7/13, 1/3, 1/3 আর 4, তাহলে 0.8। এটাই আসছে আমার মনে হয়, একটু ভেরিফাই করে নেবে, ঠিক আছে? আমাকে বলবে ঠিক আছে কিনা। ওকে, তাহলে পি অফ এ ইউনিয়ন বিসি হয়ে গেল। জাস্ট এই টার্মটা আমাদের শর্টেড। জাস্ট এবার এই টার্মটা যদি বের করতে যাই, ওকে চলো করি, এসো করা যাক। পি অফ, আচ্ছা আগে পি অফ এটা পরে হবে, আগে জাস্ট ঘটনাকে চিহ্নিত করার চেষ্টা করি। বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বিসি দ্যাট ইজ ইকুয়াল টু, খুব ভালো করে দেখো, এটাকে যদি আমি ফর্মুলাতে ফেলতে যাই, বি ইন্টারসেকশন এ সেটের প্রপার্টি, আচ্ছা, ইউনিয়ন বি ইন্টারসেকশন বিসি, এটাই তো। ইন্টারসেকশনটা জাস্ট ডিস্ট্রিবিউট করে যায় এইভাবে, এটা সেটের প্রপার্টি। কি প্রপার্টি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি, রাইট, ইন্টারসেকশন এ সি ইউনিয়ন ডি করে দেবো, হ্যাঁ, সি ইউনিয়ন ডি, আর ডিফারেন্ট করে দিলাম আর কি। হ্যাঁ, চারটি ইভেন্ট যদি থাকে এরকমভাবে ডিস্ট্রিবিউট করে, যে এ ইউনিয়ন বি, তার সাথে প্রথমে হয়ে যায় ইন্টারসেকশন, কারণ এই যে ইন্টারসেকশনটা তোমার ইউনিয়নে পাল্টে যায়, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখবে, ইন্টারসেকশনটা ইউনিয়নে পাল্টে যায় এবং এই ইউনিয়নটা হয়ে যায় তোমাদের ইন্টারসেকশন, রাইট? ইন্টারসেকশন সি, হ্যাঁ এরকম হয়ে যায়, বুঝতে পারছো? এরকম হয়ে যায়, বাকিটা কি হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, যেখানে হবে তোমাদের সি ইউনিয়ন ডি, ঠিক আছে? তাহলে ইন্টারসেকশন সি ইউনিয়ন ডি, দরকার নেই এটা মনে রাখার, ঠিক আছে? এটা হয়তো জটিল তোমাদের মনে হতে পারে, কারণ আমার বোঝাতে গিয়ে যেটা জটিল মনে হয় না, সেটা আমি কোনোদিনই রেকমেন্ড করি না। চলো, এটা হয়তো আমি বুঝবো, দুটো ভালো ছেলে বুঝবে, বাট যারা নর্মাল স্টুডেন্ট তারা বুঝবে না। চলো তাদের জন্য অন্যভাবে দেখি, এটাকে ভেন ডায়াগ্রামে ফেলে কি হয় দেখি। আমার কাজ এটাই যে তোমাদেরকে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? যেটা আমি শেখাবো সেটা যেন মাথার ভিতরে ঢুকে যায়, তার জন্য 10 মিনিট সময় এক্সট্রা লাগুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো, বি আর এ ইউনিয়ন বিসি, এই ইউনিয়ন বিসিটাকে আমি চিহ্নিত করার চেষ্টা করি। দেখো, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, বিসি তার মানে কি, এইটুকু পোর্শন, এবং তার সাথে এর ইউনিয়ন মানে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বি এর ইন্টারসেকশন মানে কি, বি এর, ভালো করে বোঝো, বি এর তোমার এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে তো এই গোটা জিনিসটা, তাই তো? বি এর বাইরে যত এরিয়া আছে, খুব ভালো করে বুঝতে হবে বাবা। দেখো,
মানে এ এর অংশটুকু নেবে, আবার এইটুকু অংশ নেবে, শুধুমাত্র বি এর অংশটা ফাঁকা থাকবে, ঠিক আছে? এটা কি হলো? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? বোঝা গেছে? যদি শুধু বি কমপ্লিমেন্ট হতো তাহলে গোটাটা চলে যেত, এইটুকু থাকতো না, এটুকু থাকতো না, শুধু বি কমপ্লিমেন্ট হলে। যেহেতু এটা এর সাথে ইউনিয়ন আছে, তাহলে এর অংশ চলে আসবে কিছুটা, রাইট? হলো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এর সাথে বি এর ইন্টারসেকশন, রাইট? তাহলে বি এর ইন্টারসেকশন মানে কি? বি এর জন্য কে? এই গোটা এরিয়াটা তো। তাহলে এর মধ্যে শুধুমাত্র এইটুকু এরিয়া আছে, শুধুমাত্র এইটুকু এরিয়া আছে, বুঝতে পারছো? তাহলে এইটুকু এরিয়া কি? এইটুকু এরিয়া না? যেবার এটাকে কি বলে? এটাকে আবার কি বলে? এটাকে তো বলা হয় এ ইন্টারসেকশন বি, রাইট? ব্যাস, সেটের ল্যাঙ্গুয়েজ ভেন ডায়াগ্রাম। আমি সবসময় সেটটাকে ভেন ডায়াগ্রামে ফিল করতে বলি। চলো এবার দেখো, এবারে কি হচ্ছে। সবসময় জানবে যে কোনো ইভেন্ট এবং তার কমপ্লিমেন্ট ইভেন্টের ইন্টারসেকশন শূন্য হয়, যে কোনো সেট এবং তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশন শূন্য হয়, রাইট? কারণ ইন্টারসেকশন মানেই, কমপ্লিমেন্ট মানেই এটা যে যে সমস্ত এলিমেন্ট সেই সেটে থাকবে না, অথচ ইউনিভার্সাল সেটে থাকবে, রাইট? তো চলো, এটা তো ফাই হচ্ছে, তাহলে এ ইউনিয়ন ফাই, ফাই মানে নাল সেট, বি ইন্টারসেকশন এ, আচ্ছা বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি একই কথা। চলো, হয়ে গেল। তাহলে এই জিনিসটা কিছুই না, জাস্ট এ ইন্টারসেকশন বি। ওকে, আশা করি বোঝা গেছে। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম এটা বোঝানোর জন্য। ওকে, দেখো আমি বোর্ডটা মুছলাম এবং আমরা ফাইনালি লাস্ট অব্দি কি করলাম, যে এই জিনিসটার সাথে এই জিনিসটা ইকুয়াল আসছে, খুব ভালো করে বুঝলাম। আচ্ছা, এবার দেখো আমরা যদি এবার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হয়ে যাবে না, এটার প্রবাবিলিটির সাথে এটার প্রবাবিলিটি সেম হয়ে যাবে, অর্থাৎ পি অফ বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বিসি, রাইট? হ্যাঁ, যেহেতু এই দুটো ইভেন্ট সেম, আমি তো এক্ষুনি দেখালাম ভেন ডায়াগ্রামে এত কিছু করে, তাহলে এর প্রবাবিলিটিও সেম হয়ে যাবে, ভালো কথা। তাহলে আমরা যদি আলটিমেটলি এটার প্রবাবিলিটি বের করতে পারি, তাহলে কিন্তু এটার প্রবাবিলিটি বের হয়ে যাবে, রাইট? তো আমরা কিভাবে বের করি ইন্টারসেকশনের প্রবাবিলিটি? ইন্টারসেকশনের প্রবাবিলিটি আমরা কনভেনশনাল দুটো ফর্মুলা দিয়ে বের করি। সেটা হচ্ছে আমাদের এ মানে পি এ আর বি বাই সি, কিন্তু দেখো বি বাই এ, এখানে কোনো বি বাই এ দেওয়া নেই, এ বাই বিও দেওয়া নেই, তাহলে আমাদের ওইভাবেও বেরোবে না, রাইট? এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এটা দিয়ে কি এটা বেরোবে? বেরোবে, বেরোবে। সবসময় তোমরা এটা মনে রাখবে, এবং সবসময় শিখিয়েছিলাম যে এ ইউনিয়ন বিসি এবং এ ইন্টারসেকশন বি, এরা কি হয়? এরা না, এরা লেখাটা উচিত না, ঘটনা দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক, ঠিক আছে? এই ঘটনা দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই তো? তাহলে এদের যে ইউনিয়নটা যেটা হবে, মানে এই জিনিসটা, এইটা সবসময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে এইটা প্লাস সাথে সমান হবে, রাইট? বাস, হয়ে গেল আমাদের গল্প। এটা তো দেওয়া আছে, এটা বের করতে হবে। আর এটা মানে অ্যাকচুয়ালি কি হয়ে যায় দেখো তো, এ ইন্টারসেকশন বিসি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এর মানে কি ভালো করে দেখো তো, খুব মজার জিনিস এটা। এই দুটো ঘটনা খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রবাবিলিটিতে বারবার এই দুটো ঘটনার সামনে কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, আমার কথাটা না আজকে একটু জড়িয়ে যাচ্ছে, আমি সো সরি। সকাল থেকে অমানবিক পরিশ্রম গেছে, মানে আমি সোজাভাবে দাঁড়াতে পারছি না, বাট স্টিল আমার মনে হয়েছে যে আজকে ভিডিওটা রেকর্ড করা উচিত, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কি করতে পারি, এ ইন্টারসেকশন বিসি মানে কি আমরা যদি দেখি, সেটা ছবিতে কতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি, দেখি। এই ইন্টারসেকশন বিসি মানে তো এই জায়গাটা, তাই না? আর এই ইন্টারসেকশন বি, তার মানে কোনটা? এই ইন্টারসেকশন বি, তাদের ইউনিয়ন তো, তাহলে এইটুকু জায়গা। দেখো তাদের ইউনিয়নটা গোটা এ সেটটাই দিয়ে দিচ্ছে না, তো এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে পি অফ এ। বুঝলে কি না বুঝলে? এটা বুঝতে হবে। দেখো কোনো জিনিসকে ভালো করে বোঝো, কোনো সেটকে একটা সেটের কমপ্লিমেন্টের সাথে ইন্টারসেকশন করা এবং সেই সেটের সাথে ইন্টারসেকশন করা করে দুটো জিনিসকে জুড়ে দেওয়া, এর মানে হচ্ছে যে সেই সেম সেটটাকে পাবো। কারণ সবসময় জানবে বিসি আর বি এর তো ইন্টারসেকশন তো ফাই হয়, তাহলে এ তো এর মধ্যে কতটুকু এরিয়াকে নিয়ে নিয়েছে? বিসি এর এরিয়াটাকে নিয়ে নিয়েছে, রাইট? আর এখানে বি এর এরিয়াটাকে নিয়ে নিয়েছে, বুঝতে পারছো? তাহলে বিসি এর এরিয়া বলতে আমাদের এইটুকু, এবং তার মধ্যে এ ঢুকে আছে, অর্থাৎ বাইরের পোর্শনটা, এবং ভিতরেরটা আর কি তোমার
এইখান থেকে আসছে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে থেকে, ঠিক আছে। এখানে জাস্ট বি এর এরিয়া আছে, বি এর এরিয়া আর বিসি এর এরিয়া, ঠিক আছে, এবং তার সাথে এ এর ইন্টারসেকশন, তার মানে সেটা অবভিয়াসলি এই দেবে, ঠিক আছে। অত কিছু না বুঝলে তুমি বুঝতেই পারছো, জাস্ট আমি ছবি এঁকেছি, আশা করি বুঝতেই পারছো, ঠিক আছে। ম্যাথামেটিক্যাল টার্মে যেও না, ভেন ডায়াগ্রাম দেখো বুঝে যাও। আচ্ছা, এটা সবসময় এ হয়। সিমিলারলি যদি এটা এরকম থাকতো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এরকম যদি থাকতো তাহলে কিন্তু বি সেট দিত, ঠিক আছে। যার মাথায় কমপ্লিমেন্ট তার অন্য সেটটা দেয়, ঠিক আছে, এই জিনিসটা। আর এই কন্ডিশনটা সারা জীবন মনে রাখবে প্রবাবিলিটিতে, ঠিক আছে, যে ইন্টারসেকশন বিসি আর ইন্টারসেকশন বি ঘটনা দুটি পরস্পর পৃথক হয়। আগের দিন বুঝিয়েছিলাম এবং এটা খুব সহজ যাবে জিনিস। দেখো ইন্টারসেকশন বি মানে কত, শুধু এইটুকু ভিতরের পোর্শনটা, আর ইন্টারসেকশন বিসি মানে কত, বাইরের পোর্শনটা, কোনো কেউ কারোর সাথে ওভারল্যাপ করে নেই, তো ঘটনা দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, তো চলো, এটার ভ্যালু আমাদের কত দিয়েছে, 0.5 প্লাস ইন্টারসেকশন বি, পি অফ এর ভ্যালু দিয়েছে কত, 0.7 minus 0.5, that is equal to P of A intersection B. হয়ে গেল এখান থেকে আমাদের 0.2। আচ্ছা, এবার এটার সাথে তো এটা সেম, তাই না, P of B intersection ইউনিয়ন BC, এটাও ইজ ইকুয়াল টু 0.2, তাই তো, হয়ে গেল। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়েছি, বাস এটা তো আবার আরামসে বের হয়ে যাবে, এটাই তো আমাদের চাই। তো এবার তোমরা বের করবে করে আমাকে অ্যান্সারটা বলবে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা ডাউটকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট অঙ্কতে মুভ করে যাই। আমরা একদম আমাদের ক্লাসের অন্তিম পর্যায়ে আছি, তো এটা আমাদের বেশ মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং শেষ অঙ্ক। চলো আমরা এটাকে সলভ করে নিই, এটাকে সলভ করে নিয়ে চোদাবাত্তাটি গুটিয়ে নেব। আচ্ছা, পি অফ এ গ্রেটার দেন হাফ, পি অফ বি গ্রেটার দেন হাফ এবং পি অফ এ ইন্টারসেকশন বিসি ইজ ইকুয়াল টু 3/25, পি অফ বি ইন্টারসেকশন এসি ইজ ইকুয়াল টু 8/25। ফাইন্ড পি অফ এ অ্যান্ড পি অফ বি ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এখানেই অর্ধেক কথা শেষ, ঠিক আছে। স্বাধীন ঘটনা বলে দিয়েছে মানে শেষ গল্প। চলো, পি অফ এ বের করতে হবে, পি অফ বি বের করতে হবে। কি করে বের করব, কি করে বের করতে পারি, খুব ভালো করে দেখো। আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, পি অফ এ ইন্টারসেকশন বিসি বলে দিয়েছে, এর মানে কি হতে পারে দেখো। আচ্ছা, আগে একটা জিনিস আমরা লিখে নিই খুব স্পষ্ট, যেটা দুজন যদি ইভেন্ট হয় মানে ইন্ডিপেন্ডেন্ট হয়, সিন্স এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, হেন্স এসি অ্যান্ড বিসি আর ইন্ডিপেন্ডেন্ট। এবং আগের দিন একটা অঙ্ক আমি প্রুফ করিয়েছিলাম, যে কোনো ঘটনা যদি একটা নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেই ঘটনার কমপ্লিমেন্টটাও ওই নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্টই হবে, ঠিক আছে। তার মানে এই এসিটা বি এর রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট হবে, এই বিসিটা এ এর রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট হবে, হেন্স সবাই সবার রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এ বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সবাই সবার সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলতে পারি, ভালো কথা। তাহলে এই জিনিসটাকে আমরা ভাঙবো, হেন্স পি অফ এ ইন্টারসেকশন বিসি ইজ ইকুয়াল টু 3/25। সিন্স এ আর বি কমপ্লিমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট, তাই জন্য আমরা লিখতে পাচ্ছি পি এ ডট পিবিসি, ঠিক আছে, 3/25। আমাদেরকে বের করতে হবে পিবি, তো আমরা পিবির টার্মে আনবো এটাকে, তাহলে পি এ ইন্টু 1 মাইনাস পিবিসি, পিবি, কারণ পিবিসিটাকে পিবির টার্মে আনবো, ভালো কথা। তাহলে এটাকে যদি আমরা ফার্দার কম্পোজ করি, তাহলে পি এ মাইনাস পি এ পিবি দ্যাট ইজ ইকুয়াল টু 3/25। এটা কম্পোজ না ডিকম্পোজ বলে, আচ্ছা 3/25, রাইট, খুব ভালো কথা। আচ্ছা, আবার এটা কন্ডিশন দিয়েছে, অ্যান্ড পি অফ বি ইন্টারসেকশন এসি 8/25। এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু বি আর এ কমপ্লিমেন্টটা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট, তোমরা এখানে লিখে দেবে যে এখানে ওই যে জিনিসটা লিখে দেবে যে এ আর বিসিটা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানেও তাই, তাহলে এটাকেও লিখতে পারি পিবি ইন্টু 1 মাইনাস পি এ, রাইট। একইভাবে জাস্ট একই লজিক।
তাহলে এখান থেকে তোমাদের পিবি মাইনাস পিএ পিবি ইকুয়াল টু 8/25, রাইট? তো হয়ে গেল অঙ্ক। আর কি চাই, কি চাই, হয়ে গেল। এখান থেকে তোমরা সলভ করতে পারবে পি অফ এ আর পি অফ বি। যাই হোক, সলভ করো দুটো ইকুয়েশন। এটা হচ্ছে তোমাদের 1, এটা হচ্ছে তোমাদের 2, ঠিক আছে? 2 যে সলভ করলে বেসিক্যালি এটাকে যদি তুমি এক্স ভাবো, পি অফ এটাকে যদি এক্স ভাবো, তাহলে এখানে তোমাদের পাচ্ছ এক্স মাইনাস এক্স ওয়াই। এখানেও তুমি এক্স ভাবো, এটাকে ওয়াই ভাবো, ওয়াই মাইনাস এক্স ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 8/25, ঠিক আছে? ব্যাস। তো এবারে তোমরা কি করতে পারো, এটাকে তোমরা প্লাস করবে একবার, মাইনাস করবে একবার, বা যা হোক করে মোটামুটি যেভাবে ইকুয়েশন তোমাদের সলভ করতে হয়, তো সেইভাবে তোমরা জিনিসটাকে সলভ করতে পারবে আশা করি। এবং সলভ যখন করবে তোমরা দেখবে এই যে জিনিসটা, আচ্ছা এটাকে আমি না সলভ করে দিই, ঠিক আছে? দাঁড়াও আমি বোর্ডটাকে মুছে আমি সলভ করে দিই, কারণ এটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য। দেখো 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 কি করে করা যায় অঙ্কটা। দেখো আমার তো ভালো লাগে যে হচ্ছে কি তোমার যে কোনো একটা ভ্যালু বের করে একটাতে বসিয়ে দিই। অপনয়ন তো এখানে করা সম্ভব বলে মনে হচ্ছে না, এনিওয়েজ করা সম্ভব হতে পারে। তো এখানে খুব ইজি হচ্ছে, তোমাদের বইতেও মনে হয় সেইভাবেই করা আছে, দেখছিলাম মনে হয় তখন, অনেকক্ষণ আগে ভুলে গেছি। যাই হোক কি আছে, এই যে এক্স মাইনাস এক্স ওয়াই আর ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখান থেকে যদি একটা কিছু করা যায়, মনে করো এক্স এর ভ্যালুটাকে আমরা যদি বের করে নিই, তাহলে কি হবে? খুব ভালো করে দেখো তো, এক্সটাকে যদি কমন নিয়ে নিই, 1 মাইনাস ওয়াই, তাই তো, ওয়াই ইজ ইকুয়াল টু 3/25। তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 3/25 1 মাইনাস ওয়াই, রাইট? এটাই আসছে তো জিনিসটা, ভালো কথা। আচ্ছা এবার এই এক্স এর ভ্যালুটা নিয়ে যদি আমি এই ইকুয়েশনে বসাই, এটা থেকে তো এটা পেলাম, তাহলে এই ইকুয়েশনে বসালাম 2 ইমপ্লাইজ, এটাকে 2 নাম দাও, এটাকে 1 নাম দাও, ঠিক আছে? আচ্ছা এখানে যদি বসাই তাহলে ওয়াই মাইনাস 3/25 মাইনাস 25y, 25টাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, ভালো কথা, ইন্টু ওয়াই। দেখো এটা ওয়াই এর ইকুয়েশন চলে এলো, ব্যাস এবার তো সলভ করতে পারবে, আশা করা যায় পারবে। চলো করা যাক, আমিও করি, তুমিও করো, তোমরাও করো, ভালো কথা। আচ্ছা লসাগু করলে কি হবে? 1 মাইনাস ওয়াই, ঠিক আছে, ভালো কথা, ভালো কথা। তাহলে এখানে কি হচ্ছে ওয়াই ইন্টু, আচ্ছা দেখো 25 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8/25, এটা কেটে যাচ্ছে। জাস্ট কি করলাম, এলসিএম করলাম, এখান থেকে জাস্ট 25 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তুমি এখানে 1 মাইনাস ওয়াই রাখতেও পারতে, এই জিনিসটাকে সেম রাখতেও পারতে, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটা এলসিএম হতো। আচ্ছা এবার এখানে কি আছে, নিচে তোমার ডিনোমিনেটরে 1 আছে, তো 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে এই জিনিসটা হবে? এই জিনিসটা মাল্টিপ্লাই করতে হবে, সেটা উপরে গিয়ে y এর সাথে মাল্টিপ্লাই করেছি, ভালো কথা, যে লসাগু বসাগু যেরকম ভাবে করে। 25 কেটে গেছে, তাহলে এবার আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে 25y মাইনাস 25y স্কোয়ার মাইনাস 3y ইজ ইকুয়াল টু কি হবে? 8 মাইনাস 8y, ঠিক আছে? এবার জিনিসটা কি হবে, 8y এদিকে চলে আসছে, তাহলে 25 কত হবে? 33y, বা ওদিকে নিয়ে চলে যায় 25y স্কোয়ার, 25y স্কোয়ার মাইনাস 33y, আচ্ছা 33y প্লাস 3y, তাহলে এবার তোমার মাইনাস 30y, মানে জাস্ট ক্যালকুলেশন করছি আমি, আর কিছুই না, মুখে মুখে 8 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার এখান থেকে তোমরা কি করবে, 25 ইন্টু 8 করলে কত হয়? 25 4 100, 25 8 200 হবে। 200টাকে যদি আমি 30 করতে চাই, যে মিডিল টার্ম করতে হবে, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, মিডিল টার্ম করে সলভ করতে হবে, রাইট? তাহলে 25 টাকা 200 হচ্ছে, 200টাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, 200টাকে হচ্ছে তোমাদের ফ্যাক্টরাইজ করলে 20 10 200, 20 10, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চলো যা আমি ইকুয়েশনটাই মুছে দিলাম। যাই হোক, আমি একটার ভ্যালু বের করে দেবো, সেই একটা ভ্যালু বের করে দেবো, সেই ভ্যালুটা নিয়ে অন্য একটা ইকুয়েশনে বসিয়ে দেবে, দিলে হয়ে যাবে। চলো আচ্ছা দেখো কি হচ্ছে, 25y স্কোয়ার মাইনাস 20 প্লাস 10y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, 25y স্কোয়ার মাইনাস 20y মাইনাস 10y প্লাস 10, আমি ঠিক করছি কি বলবে? হ্যাঁ আচ্ছা, এখান থেকে যদি আমি 5 কমন নিই, 5y, তাহলে 5y পড়ে থাকছে মাইনাস 4, এখান থেকে যদি আমি 2 কমন নিই,
তাহলে দ্যাট ইমপ্লাইজ 5y minus 4 into 5y minus 2 is equal to 0. ঠিক করেছি তো? মনে তো হচ্ছে ঠিক করেছি। চলো তাহলে এবার কি হবে? hence 5y minus 4 equal to 0 and then 5y minus 2 is equal to 0. তো এখান থেকে আমরা কি করতে পারি? y is equal to 4/5 হতে পারে, আবার y is equal to 2/5 হতে পারে। y এর দুটো ভ্যালু পসিবল। ঠিক আছে, এবার দেখো তো খুব ভালো করে, yটা কি ছিল? yটা ছিল তো p of b, আর p of b is equal to 2/5। খুব ভালো করে দেখো তো, এখানে বলেছে তোমার হাফের থেকে বড়, রাইট? হাফের থেকে বড় হবে p of b টা। আচ্ছা এখানে কোনটা হাফের থেকে বড় বলো তো? কোনটা হাফের থেকে বড়? কোনোটা তো হাফের থেকে বড় মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 এক সেকেন্ড। হাফের থেকে বড় 4/5, তাহলে আমি যদি কি বলে হাফ মানে কত লেখা যায়? দেখো ভালো করে দেখো, হাফ মানে কত লেখা যায়? 5/10, তাই তো? আর এখান থেকে কত লেখা যায়? এটা মানে 10, 8, 4/10, তাই তো? বোঝা গেছে? মানে জাস্ট আমি বাচ্চাদের মতো তিনটে ফ্র্যাকশনকে কম্পেয়ার করার জন্য আমি একটুখানি সাজিয়ে নিলাম, সেই ফ্র্যাকশনকে একটা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করলাম। লাইক ফ্র্যাকশন মানে কি? যার ডিনোমিনেটর সেম, এই ডিনোমিনেটর আমি 10 রাখলাম, এই ডিনোমিনেটর 10 রাখলাম, আর এই যে জিনিসটা এটা আমাদের কন্ডিশন দেওয়া ছিল তার ডিনোমিনেটরও 10 রাখলাম। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো তো, এটা বড় এটার থেকে এটা বড় না এটা বড়? অবভিয়াসলি যার যখন ডিনোমিনেটর সেম থাকে নিউমিনেটর যার বড় হয় সে নিজে বড় হয়, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, এটা তো ছোট হয়ে যাচ্ছে না? এটা হাফের থেকে ছোট, তার মানে তাই তো, এটা তো হাফের থেকে ছোট, তাহলে এটা পসিবল ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু এটা। ঠিক আছে, তো আমাদের ফাইনালি এটা নেব ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এটা কিন্তু নেব না, কারণ এখানে আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটাকে মাথায় রাখতে হবে। ওকে, তো এবার এই ভ্যালুটা প্রথম ইকুয়েশনে বসাবে, প্রথম ইকুয়েশনে দ্বিতীয় ইকুয়েশন, যেখানে মানে যে ইকুয়েশনে এটা বসিয়েছিলে তার অন্য ইকুয়েশনে এটা গিয়ে বসাবে। এটা প্রথম ইকুয়েশনে যদি বসাও তাহলে কিন্তু তোমরা এক্স এর ভ্যালুটাও পেয়ে যাবে। ব্যাস, এক্স এর ভ্যালু পেয়ে গেলে তোমাদের কেল্লা ফতে প্রবাবিলিটি পেয়ে যাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। অঙ্কটাকে এইভাবে লজিক্যালি করতে হতো, তাই জন্য করে দিলাম আমি। আর কোনো চাপ নিও না, চাপ নিয়ে লাভ নেই। যা অঙ্ক করালাম সেই অঙ্কের মধ্যেই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর। এবং এই 10টা ছাড়াও এক্সাম্পলের সব অঙ্ক করো, এক্সাম্পলের সাথে এক্সারসাইজে কী কী সিমিলার আছে, কী কী নিউমেরিক্যাল টাইপের অঙ্ক আছে সেইগুলো করো। এই চ্যাপ্টার থেকে বা এই এক্সারসাইজ থেকে নিউমেরিক্যাল অঙ্ক বেশি দেবে, যেখানে তোমাদেরকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে, একটা ফর্মুলা ইউজ করে আরেকটা কিছু রেজাল্ট প্রমাণ করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের থাকবে। তো আশা করি তোমাদের এই কোশ্চেন প্র্যাকটিস যে সেশনটা এটা ভালো লেগেছে। তো তোমরা কিন্তু কমেন্টে জানাও যে কেমন লাগছে না লাগছে। তো আমি তাহলে দেখবো, দেখে খুশি হব। আর খুবই শরীর খারাপ বা খুবই অসুস্থতা নিয়ে আমি ক্লাসটা করালাম, আমি চেঁচাতে পারলাম না দেখলে সারা ক্লাস জুড়ে, তো কিছু মনে করো না। নেক্সট ক্লাস থেকে আবার চেঁচামেচি হবে, ঠিক আছে? কোনো চাপ নেই। ব্যাস, তো টাটা। আর এখানেই যেন শেষ নয়, এখনও লড়াই বাকি আছে। নতুন দিনের স্বপ্ন যখন আমরা দেখছি, তখন এই রাত্রি যতই বন্ধুরময় হোক না কেন, জয় আমাদের ঠিক হবেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করব, প্রবাবিলিটিটাকে ভালো করে শিখব, এবং মোরওভার অঙ্কটাকে ভালোবাসবো। তারপরেই কিন্তু আমরা শাইন করতে পারবো। আর সবসময় তো তোমাদের হেল্প করার জন্যই আছে তোমাদের সাগরদা। সাইন, কিপ সাইনিং উইথ সানসাইন সাগর। চলো টাটা, বাই বাই, গুড নাইট।